নিশুত রাত। দূর জঙ্গলের গহীন থেকে ভেসে আসছে একদল পুরুষের আর্তনাদ। সে আর্তনাদ এতটাই বজ্রকণ্ঠী ও জোরালো যে গ্রামীণ প্রাকৃতিক ধ্বনি অর্থাৎ শেয়াল এবং ঝিঁঝি পোকার ডাকও ফিকে হয়ে এসেছিল তাতে। ধীরে ধীরে বাতাসের স্রোত এগিয়ে যেতে থাকলো জঙ্গলের গভীরে, যার একদম শেষ প্রান্তে রয়েছে একটি পরিত্যক্ত ভাঙা মন্দির, এবং মন্দিরটির ঠিক সামনে অবস্থান করছে এক বহু পুরনো অতিকায় অশ্বত্থ গাছ। তবে গাছটা যে কোনো সাধারণ গাছ নয় তা তার অবস্থানই প্রমাণিত। গাছের গুঁড়িতে দলা দলা সিঁদুর লেপা, চারপাশ থেকে ঝুলছে একাধিক মৃত মানুষের কঙ্কাল। মন্দিরের বাইরের দেওয়ালে অগুন্তি ছায়া পড়েছে। মশালের কাঁপা আলোয় স্পষ্ট দৃশ্যমান সেই অগুন্তি ছায়া দুহাত তুলে চিৎকার করছে উল্লাসে। সকলের পরনে লাল কাপড় আর মুখ ঢেকে রয়েছে কালো চাদরে। তারা গোল হয়ে দাঁড়িয়ে রয়েছে একটি বিশালাকার পাথরের বেদির চারপাশে, এবং বেদির ঠিক মাঝামাঝি মন্দিরের মাঝখানটা দৃশ্যমান, যেখানে বিরাজ করছে এক ভয়ালো ও বিকট দর্শন পিশাচ মূর্তি। এর চেহারা অস্বাভাবিকভাবে লম্বা এবং অত্যন্ত শীর্ণ, তবে সবচেয়ে চমকপ্রদ হল এর মুখাকৃতি। একটি সূচালো বিন্দুর মতো তীক্ষ্ণ, যা সামনের দিকে ক্রমশ সরু হয়ে এসেছে, যেন কোনো ধারালো পাখির ঠোঁট বা কাঁটা। চোয়াল দুটো শক্ত হয়ে মিলে আছে। এর চোখগুলো কোটরে বসা, কিন্তু সেখান থেকে এক অদ্ভুত মৃদু আলো বিচ্ছুরিত হচ্ছে। পিশাচের সমগ্র দেহ যেন কঙ্কালসার। পাঁজরের প্রতিটি হাড় স্পষ্টভাবে দৃশ্যমান, যা এর চরম ক্ষুধার প্রতীক। গাত্রবর্ণ ধূসর, নীলচে এবং ছাই মাখা, যা আশেপাশের শ্মশানভূমির পরিবেশের সঙ্গে একাত্ম হয়ে গেছে। ওই ভয়ঙ্কর মূর্তির উগ্র তেজ এবং তীক্ষ্ণ দৃষ্টি সামনের বেদির দিকেই স্থির। এদিকে লাল পোশাকধারী সেই অনাহত ব্যক্তিদের মধ্যেখান থেকে বেরিয়ে এলো আরও এক লাল পোশাক পরিহিত দীর্ঘদেহী ব্যক্তি। তার মাথা কালো চাদরে ঢাকা, ডান হাতে ধরা মশাল। সেই কম্পমান আলোর বিচ্ছুরণ সোজা গিয়ে পড়ছিল বিপরীত প্রান্তে থাকা বেদির উপর। সেই ব্যক্তি ধীর পায়ে এগিয়ে এলো বেদির কাছে। চেহারায় এক হিংস্রতার ছাপ। তাকে ঘিরে বাকি লাল পোশাকধারীর ঢোল বাজিয়ে রীতিমতো তাণ্ডব চলছে। এ যেন মৃত্যুর নাচ। বেদির ওপর নির্জীব অবস্থায় পড়ে রয়েছে একটি বছর ৮৮ মেয়ে। পরনে লাল শাড়ি, নববধূর বেশ। মেয়েটির মুখ বাঁধা ছিল কালো কাপড় দিয়ে। তার দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছিল এক রাশ লোনা জল। কাপড়ের আড়াল থেকেই কোনো ক্রমে সে বলার চেষ্টা করল, আমাকে ছেড়ে দাও, ঈশ্বরের দয়, আমি কিচ্ছু করিনি, আমাকে ছেড়ে দাও। আচম্বিত ঢোলের আওয়াজ থামে। সাথে সাথে চারিদিকে নেমে আসে পিনপতন নিস্তব্ধতা। এমনকি ঝিঁঝি পোকার ডাকও শোনা যায় না কোথাও থেকে। সেই ব্যক্তি মেয়েটির কানের সামনে ঠোঁট এনে বলে, মৃত্যুর চেয়ে বড় কোনো উপহার হয় না রে মেয়ে। আজ তোর রক্তে তিনি জাগবেন, নিজেকে ধন্য মনে কর রে। ভয়ে আতঙ্কে মেয়েটি থরথর করে কাঁপতে লাগে। এমন সময় কয়েকটা হাত অত্যন্ত রুক্ষভাবে মেয়েটিকে ধরে জোর করে বেদির উপরে শুইয়ে দিল। কালো মুখোশ ঢাকা সেই বিভীষিকাময় ব্যক্তি বাঁকা হেসে মেয়েটির উপর প্রথমে আলতো ঝুঁকে তার মাথায় হাত বোলায়। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে অতর্কিতে বের করে আনে ধাতব মসৃণ কিছু একটা। আশপাশ থেকে মশালের আলো পড়তেই সেই তীক্ষ্ণ ধাতব বস্তুটি চকচক করে উঠল। হ্যাঁ, সেই ব্যক্তি তার নিজের হাতে ধরে রেখেছে এক অতিকায় ও ধারালো খড়গ। আতঙ্কিত মেয়েটি ভয়ে নিজের দু চোখ বুজে ফেলে। সে নিশ্চিত হয় আজ এই জনহীন জঙ্গলে তাকে বলি দেওয়া হবে। মৃত্যু আজ তার অবশ্যম্ভাবী। সেই ধাতব খাঁড়ায় তখনও কালচে হয়ে আসা শুকনো রক্তের দাগ লেগেছিল।
আচমকা ব্যক্তিটি খড়গ হাতে আকাশের দিকে তাকিয়ে গর্জে ওঠে। ওকে নাও, নাও ওকে, হে মহান শক্তি, তুমি গ্রহণ করো রক্ত। তারপরেই কিছু দুর্বোধ্য মন্ত্রোচ্চারণের সঙ্গে সজোরে কোনো কিছুতে কোপ বসানোর ভয়ানক শব্দ হল। জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে একদল রাতজাগা পাখি ডানা ঝাপটে উড়ে যায় এবং সেই কোপ বসানোর সঙ্গে সঙ্গেই টকটকে লাল রক্তের কিছু ফোঁটা ছিটকে গিয়ে পড়ে মন্দিরের দেওয়াল আর সেই ভয়ালো মূর্তির পায়। এই দৃশ্যে সমবেত ছায়ামূর্তিগুলোর আর্তনাদ আরো তীব্র হয়ে ওঠে। কাঁচা রক্তের ঘ্রাণ আর স্পর্শ পেতেই মূর্তির কোটরে বসা চোখ দুটো যেন আরো জীবন্ত হয়ে উঠল। সেখান থেকে বিচ্ছুরিত হতে লাগে এক অলৌকিক পাণ্ডুর আলো। ধীরে ধীরে সেই পাষাণ মূর্তির অভ্যন্তর থেকে বেরিয়ে আসে এক শীর্ণকায় অতীব দীর্ঘ কালো ছায়া। তারপর ধীর এবং সন্তর্পণে এগিয়ে আসে সেই মৃত মুণ্ডচ্ছেদ মেয়েটির শরীরের দিকে। চারপাশ থেকে ভেসে আসছিল অপার্থিব পৈশাচিক চিৎকার আর উল্লাসের ধ্বনি। লাল কাপড় পরা সেই অনাহত ব্যক্তিরা ঢোল আর মন্ত্রোচ্চারণের দ্বারা অদ্ভুত কৌশলে নৃত্য করছে। তারপর হঠাৎই কাঁচা মাংস চেবানোর শব্দ হতে লাগল। সেই সাথে রক্তের আঁশটে গন্ধে ভরে ওঠে চারপাশের বাতাস। উত্তর দিনাজপুরের শান্ত জনপদ চন্দ্রপুর। এই গ্রামের সরকার পাড়ার গলিটা এমনিতেই নিরিবিলি, তবে ছুটির দিনগুলোতে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা এসে ভর করে এখানে। বিশেষ করে রবিবারের অলস দুপুরগুলোতে রাস্তাঘাট একেবারে জনশূন্য হয়ে যায়। কেবল দু একটা নাম না জানা পাখির ডাক আর গাছের পাতার খসখস শব্দে বোঝা যায় যে এখানে সময় থমকে নেই। অর্ক চারিদিকে দৃষ্টি বুলিয়ে বলে, পাড়াটা বেশ শান্ত আর নিরিবিলি। ঠিক সেই মুহূর্তেই সায়ন মুচকি হাসে। তা যা বলেছিস, ঠিক প্রফেসর শিবনাথ বাবুর মতোই। আচ্ছা, উনি গত সপ্তাহে এলেন না কেন? না, যেখানে জানেন সামনেই আমাদের পরীক্ষা আছে, ওনার নোটসগুলো তো আমাদের কাছে ইম্পর্টেন্ট, তাই না? সায়নের কথায় কাঁধ ঝাঁকিয়ে ঋত্বিক বলে, সে আর বলতে, এতদিনে উনি আমাদের কলেজের এক রহস্যময় চরিত্র হয়ে উঠেছেন। হঠাৎই উদাও হয়ে যান, সপ্তাহখানেক ধরে বেপাত্তা। ঋত্বিকের কথার মাঝেই অর্ক বলে, আরে সেই জন্যই তো আমাদের কলেজে সবার এত কৌতূহল ওনাকে নিয়ে। কেউ বলে তিনি হিমালয়ে চলে যান জব করতে, আবার কেউ কেউ বলে তিনি নাকি গুপ্তচর, হয়তো দেশের কাজে গেছেন। তবে আসলে উনি কোথায় যান, কি করেন তা আজও জানা যায়নি। হাঁটতে হাঁটতে অতঃপর ওরা তিনজন একটা দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাড়ির মূল ফটকের উপর লেখা নিভৃত নিলয়। কড়া নাড়তেই এক বৃদ্ধ দরজা খোলেন। চোখে বিস্ময়। কাকে চাই? প্রফেসর শিবনাথ ভট্টাচার্য আছেন? অর্ক গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে। বৃদ্ধ বলেন, মাস্টার মশাই তো বাড়ি নেই, চলে আসবেন কিছুক্ষণের মধ্যেই অবশ্য। আপনারা? সায়ন উত্তর দেয়, আমরা ফুলবাড়ি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মানে যেখানে প্রফেসর পড়ান। অনেকদিন হলো উনি কলেজে আসছেন না, সামনে আমাদের পরীক্ষা, বেশ চিন্তায় ছিলাম আমরা। সায়নের কথার মাঝে ঋত্বিক বলে ওঠে, তারপর গতকাল ওনার একটা চিঠি পেয়ে আমরা ওনার সাথে দেখা করতে আসি। এই যে চিঠিটা। বৃদ্ধের দিকে ঋত্বিক চিঠিটা এগিয়ে দিলে সেইটার দিকে কয়েক মুহূর্ত চেয়ে থাকলেন তিনি। তারপর কি মনে হতে ভাঙা গলায় বললেন, ও, এসো তোমরা, ভেতরে এসো। ওরা তিনজন ভেতরে প্রবেশ করতেই বৃদ্ধ ওদের বৈঠকখানায় বসতে দেন। একটা চন্দন আর গোলাপের মিষ্টি সুঘ্রাণ ওদের নাকে আসে। ড্রয়িং রুমের আলো আঁধারির মাঝেই বৃদ্ধ বলেন, তোমরা এখানেই বসো, আমি আসছি। সায়ন একটু ইতস্তত করে অনুরোধের সুরে বলে, বলছি যে একটু খাওয়ার জল পাওয়া যাবে? সায়নের কথা শুনে বৃদ্ধ একবার থমকে দাঁড়ান। তারপর একটা ভারী দীর্ঘশ্বাস ফেলে নিষ্পৃহ গলায় বলেন,
বসো এখানে, আনছি। বড় অদ্ভুত অথচ তীক্ষ্ণ এক কণ্ঠস্বর যেন আদেশ করলেন। এরপর বৃদ্ধ অন্ধকার বারান্দার দিকে পা বাড়াতেই ঋত্বিকের কপালে একটা চিন্তার ভাঁজ ফুটে ওঠে। ওর মনে হলো বৃদ্ধের কথা বলার ভঙ্গিটা কেমন যেন যান্ত্রিক। বিশেষ করে ওই বসো শব্দটার উপর বারবার জোর দিচ্ছিলেন তিনি। এমনটা কেন? নিচু স্বরে এসে সায়নকে বলে, অদ্ভুত তো, আমরা তো এখানেই বসে আছি, নড়াচড়া করার উপায় পর্যন্ত আপাতত হয়ে ওঠেনি। তাহলে লোকটা বারবার এখানেই বসো এমন অদ্ভুতভাবে বলছে কেন? যেন আমরা ভেতরে গেলেই কোনো বিপদ হবে। সায়ন জল খাওয়ার অপেক্ষায় ছিল ঠিকই, কিন্তু ঋত্বিকের কথা শুনে অজান্তেই ওর শিরদাঁড়া দিয়ে একটা শীতল স্রোত বয়ে যায়। আচমকাই নিস্তব্ধ বাড়িটার বৈঠকখানার দেওয়াল ঘড়ির টিকটিক শব্দটা হঠাৎই যেন অনেক বেশি জোরালো হয়ে ওঠে। এমন সময় অর্ক আপন মনেই প্রশ্ন করে, আচ্ছা, প্রফেসর যেমন শান্ত আর অন্তর্মুখী মানুষ, কখনোই কলেজের কারোর সাথে সেভাবে ঘনিষ্ঠ হতে তো দেখিনি। বাড়িতে ডাকা তো কল্পনার বিষয়। তাহলে হঠাৎ করে আমাদের তিন মূর্তিকে চিঠি লিখে আমন্ত্রণ করলেন কেন? ত্রিমূর্তি হিসেবে আমরা কলেজে জনপ্রিয় কিনা? তবে ঋত্বিক মাথা নেড়ে গম্ভীরভাবে বলে, সেটা নয়, কলেজেও আমি লক্ষ্য করেছি উনি আমাদের সাথে একটু বেশি ঘনিষ্ঠ, কিন্তু আমাদের এমন প্রাধান্য দেওয়ার ব্যাপারটা ঠিক ধরতে পারছি না। কথাটা বলতে বলতেই ঋত্বিক চেয়ার ছেড়ে উঠে সিঁড়ির দিকে এগিয়ে যায়। ওকে অনুসরণ করে অর্ক আর সায়নও। কিরে, কি দেখছিস? ঋত্বিক অঙ্গুলি নির্দেশ করতেই বাকিরাও সিঁড়ির পিছন দিকে একটি খোলা দরজা দেখতে পায়। হালকা সবজি আলো বিচ্ছুরিত হচ্ছে ঘরটার ভেজানো দরজার ফাঁক দিয়ে। সায়ন কৌতুক কণ্ঠে বলে, ভারী অদ্ভুত লাগছে ঘরটা, চল না ভেতরে গিয়ে দেখি কি আছে ওখানে। বেশ কিছুক্ষণ ইতস্তত করবার পর অবশেষে ওরা ভেতরে প্রবেশ করল। ঘরের দেওয়াল ঘেঁষে একাধিক কাঠের আলমারি রয়েছে, যার প্রতিটি তাকে অবস্থান করছে সারি সারি বই। যদিও বা ঘরের ম্রিয়মান সবজি আলোয় সেগুলো কিসের বই তা স্পষ্ট অনুধাবন করা না গেলেও এই জায়গাটা যে অত্যন্ত গোপন তা ভালো করেই বুঝতে পারে ওরা। এটা তো ছোটখাটো একটা পাঠাগার মনে হচ্ছে। ঘরের পরিবেশ অনুধাবন করে কাঁপা গলায় অর্ক বলে কথাটা। ততক্ষণে সায়ন বইগুলো নিয়ে নাড়াঘাঁটা করতে শুরু করেছে, কিন্তু মোটা মোটা প্রাচীন বইগুলোর কোনো লেখাই ওর মাথায় না ঢুকলে প্রায় বিরক্তি নিয়েও বলে, দূর, কিছুই তো বুঝতে পারছি না। তবে ঋত্বিকের ঠোঁটে ছিল দীপ্তমান হাসি। একটা প্রাচীন পুঁথি হাতে নিয়ে সে বলে, না, এগুলো মনে হচ্ছে তন্ত্র বিষয়ক বই আর পুঁথি। আমার এসব বিষয়ে বেশ আগ্রহ রয়েছে। তন্ত্র এবং আধ্যাত্মিক বিষয়গুলোর উপর বিশ্বাস করি আমি। ঋত্বিকের কথায় সায়নের যুক্তিবাদী মন একটু টলমল হয়ে ওঠে। সে বলে, এই যে তুই বলিস না, তন্ত্রমন্ত্র মানেই হলো অলৌকিক এবং অতিপ্রাকৃতিক বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া। এসব বাস্তবে আছে নাকি? তাকের উপর থেকে একটা বই সবে হাতে নিয়েছিল অর্ক। সায়নের কথায় ভীত দৃষ্টিতে জবাব দেয়, হ্যাঁ, কিন্তু আমি বিশ্বাস করি। অলৌকিক অতিপ্রাকৃতিক বিষয়গুলোই ভয় পেলেও এসবের ওপরে বিশ্বাস আছে আমার। আমি মনে করি অশুভ শক্তির অস্তিত্ব আছে বলেই তার ওপর শুভ শক্তির জয় হয়। দুটোই একে অপরের সাথে জড়িত। সায়ন কিছু একটা বলতেই যাবে, এমন সময় দরজায় একটা মৃদু টোকা পড়ার শব্দে ওরা তিনজনই ঘুরে তাকালো। দরজার কাছে শান্ত অথচ গম্ভীর মুখে দাঁড়িয়ে রয়েছেন প্রফেসর শিবনাথ ভট্টাচার্য। বয়স 52-53 হবে। মাথার কাঁচা পাকা চুল পরিপাটিভাবে আঁচড়ানো, পরনে সাদা পাজামা পাঞ্জাবি। খুব সাধারণ হলেও ভদ্রলোকের চেহারায় একটা আভিজাত্য লেগে রয়েছে। সেই সাথে ওনার তীক্ষ্ণ নাসিকা আর বুদ্ধিদীপ্ত চোখের গভীরতাতেও ফুটে ওঠে এক অমোঘ আকর্ষণ। ধীর পায়ে তিনি অর্কদের সামনে এসে দাঁড়ান। তোরা এইখানে কি করছিস? প্রফেসরের প্রতিটি শব্দ থেকে যেন গাম্ভীর্য ঝরে পড়ে।
কপালের লাল রক্তচন্দনের তিলকটা যেন ওনার শান্ত মুখে এক অলৌকিক তেজ সৃষ্টি করছিল। সায়ন লক্ষ্য করে পাঞ্জাবির আড়াল থেকে একটা রুদ্রাক্ষের মালা উঁকি দিচ্ছে ওনার গলায়, যা স্পষ্টতই ওনার মধ্যেকার আধ্যাত্মিক সত্তাকে জানান দেয়। সব মিলিয়ে ভদ্রলোকের উপস্থিতি এক থমথমে গম্ভীর পরিবেশের সৃষ্টি করছিল। এমন সময় এই নিস্তব্ধতা কাটিয়ে ঋত্বিক বলে, এখানে তো অধিকাংশই তন্ত্র সাধনার বই এবং পুঁথি রয়েছে, তবে কলেজে যে সন্ধ্যের হাওয়া ভাসে আপনি তান্ত্রিক, সেটা কি সত্যি? প্রফেসর শিবনাথ ভট্টাচার্যের শান্ত মুখে একচিলতে রহস্যময় হাসি খেলে যায়। তিনি দুহাত পিঠমোড়া করে দাঁড়িয়ে ধীর স্বরে বলেন, আপাত দৃষ্টিতে দেখতে গেলে আমি কেবলই একজন তন্ত্র বিশেষজ্ঞ। তবে যদি সত্যের গভীরে যেতে চাস, তবে উত্তরটা হলো হ্যাঁ, আমি একজন তান্ত্রিক। অর্ক, সায়ন আর ঋত্বিক তিনজন একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগল। ওদের চোখে মুখে কৌতুক আর চিন্তার ছাপ দেখে প্রফেসর মৃদু স্বরে বললেন, আয়, বৈঠকখানায় বসি আমরা। ইতিমধ্যেই জলের সাথে পরিপাটি করে মিষ্টি দিয়ে গেছেন সেই বৃদ্ধ। ওরা তিনজন বৈঠকখানার বেতের চেয়ারগুলোয় বসতেই শিবনাথবাবু বললেন, বুঝলি ঋত্বিক, তোদের কাছে আমি প্রফেসর ঠিকই, তবে এমন বহু মানুষ আছেন যারা আমাকে তান্ত্রিক হিসেবেই চেনেন। তারা আমাকে শিব ঠাকুর বলেই সম্বোধন করেন। ভোলে বাবার একটা মাধ্যম হয়েই আমি উপকার করার চেষ্টা করি তাদের। অর্ক হতবাক গলায় বলে, কেমন সাহায্য? প্রফেসর শিবনাথবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে গম্ভীরভাবে বললেন, এই পার্থিব জগতের সীমানা যেখানে শেষ, সেইখান থেকেই শুরু হয় অপার্থিব লোক। সেখানে যেমন অসীম ধনাত্মক শক্তি আছে, তেমনি ওত পেতে থাকে অসংখ্য ঋণাত্মক বা অশুভ শক্তিও। কোনো মাধ্যম বা বিশেষ পরিস্থিতির টানে সেই অশুভ শক্তিগুলো অনেক সময় অবাঞ্ছিতভাবেই আমাদের এই চেনা জগতে হানা দেয়। তারা মানুষকে যন্ত্রণা দেয়, জীবনকে বিষিয়ে তোলে। আমি কেবল সেই সব পীড়িত মানুষদের পাশে দাঁড়াই। একটু থেমে তিনি আবার বললেন, সেই অশুভ ছায়া থেকে তাদের মুক্ত করে সুস্থ জীবনে ফিরিয়ে আনাই আমার কাজ। এমনকি অলৌকিক শক্তির কবলে পড়ে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে যাওয়া বহু মানুষকেও আমি স্বাভাবিক জীবনে ফেরাতে সক্ষম হয়েছি। পেশাগত পরিচয়ের আড়ালে এটাই আমার সাধনা জীবনের নিভৃত সত্য। সায়ন খানিকটা সন্দিহান কণ্ঠে বলে, এইসব আদৌ বাস্তবে হয় নাকি? আমি মানি না। প্রফেসর শিবনাথ সরাসরি জিজ্ঞাসা করেন, কি? সায়ন পুনরায় মৃদু বিরক্তি নিয়ে জবাব দেয়, এইসব তন্ত্রমন্ত্র। পুনরায় ম্লান হেসে প্রফেসর বলেন, আমরা যা দেখি বা ভাবি তার দ্বারা কিন্তু পৃথিবী চলে না। আমাদের দেখা এবং ভাবার ঊর্ধ্বেও একটা শক্তি আছে, অজানা রহস্যময় একটা শক্তি। তার দ্বারাই পৃথিবী চালিত হয়, আর সেখানে তন্ত্রের একটা বিশেষ গুরুত্ব আছে। সাধারণত তন্ত্র এক গভীর এবং রহস্যময় সাধনা পদ্ধতি, যা মূলত আধ্যাত্মিক মুক্তি, মানসিক শক্তি অর্জন এবং পার্থিব সমস্যার সমাধানের কারণেই ব্যবহৃত হতো। কিন্তু বর্তমানে এর বেশ অপপ্রয়োগও ঘটতে শুরু করেছে, আর এটাই হলো তন্ত্রের সবচেয়ে অন্ধকার দিক। যখন কোনো সাধক নিজের স্বার্থসিদ্ধি বা অন্যের অনিষ্ট করার জন্য তন্ত্রের অভিচার ক্রিয়া ব্যবহার করে, তখন তা কিন্তু আরও ভয়াবহ রূপ নেয়। ঋত্বিক কিছু একটা ভেবে জিজ্ঞাসা করে, স্যার, ও অভিচার ক্রিয়া কি? শিবনাথবাবু ওদের দিকে এক ঝলক দেখে বলেন, মারণ, স্তম্ভন, উচ্চাটন, এগুলো এক প্রকার তান্ত্রিক বিদ্যা। এদেরকেই অভিচার বলে। সে অন্য কখনো তোদেরকে বলবো আমি। এমন সময় সায়ন কৌতুক দৃষ্টিতে জিজ্ঞাসা করে, আচ্ছা, আপনার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা আছে? প্রফেসর শিবনাথবাবু একটা রহস্যময় হাসি ঠোঁটে আনলেন।
অভিজ্ঞতা, প্রতিটা ঘটনা আমি নিজের হাতে সমাধান করি। এমন অনেক ভয়াবহ আর হিংস্র পরিস্থিতির সম্মুখীন আমি হয়েছি, যার আভাস আজও অনুভব করলে আমার শরীর কেঁপে ওঠে। অর্ক একটা শুকনো ঢোক গিলল। ঋত্বিকের চোখে মুখে কৌতূহল আর সায়নের দৃষ্টিতে অবিশ্বাস। কিছুটা রুক্ষভাবে সে বলে, আপনার একটা অভিজ্ঞতার গল্প শোনান না প্রফেসর, আমরাও জানতে চাই। একটা দীর্ঘশ্বাস ফেলে অতীতের স্মৃতি হাতড়ে বলতে শুরু করলেন শিবনাথ। গল্পটা আজ থেকে তাও প্রায় বছর 10 আগের তো হবেই। এই ধরে নে না 1982-83 সালের হবে। অগ্রহায়ণের শীত সবে পড়তে শুরু করেছে তখন। এক মামাতো দিদির বিয়ে উপলক্ষে উত্তরবঙ্গের বৈকুণ্ঠপুর গ্রামে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে চড়লাম। আসলে মামিমার বারংবার চিঠি লিখে বোনের বিয়েতে যোগদানের অনুরোধ আমি ফেলতে পারিনি। আর অগত্যা কি আর করার, মৃদু শীতের আমেজকে সঙ্গে নিয়ে সোজা রওনা দিলাম উত্তরবঙ্গে, ডুয়ার্সের পাদদেশ অঞ্চলে। প্রথম তো সবই ঠিক ছিল। দারুণ উত্তেজনা নিয়ে পৌঁছালাম বৈকুণ্ঠপুর গ্রামের স্টেশনে। মালপত্র তেমন একটা ছিল না, ওই ছোট্ট একটা ব্যাগ, সেটাই কাঁধে ফেলে স্টেশন থেকে নেমে এলাম। চারপাশে তাকিয়ে দেখি খুব একটা ভিড় নেই লোকের। স্টেশনের জায়গায় জায়গায় একটা বিচ্ছিন্ন শূন্যতা, আর যে কজন রয়েছে তাদেরও যেন বাড়ি ফেরার বিশাল তাড়া। একটু অবাকই লাগলো আমার। চারপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে আমি স্টেশন মাস্টারের অফিসের কাছে এসে জিজ্ঞেস করলাম, বলি শুনছেন, ভেতরে অন্ধকার দূর করার জন্য নিদেন পক্ষে একটা টিমে লণ্ঠন জ্বলছে। আমার প্রশ্নের কিছু সময় পর একটা কালো ছায়া এসে উপস্থিত হলো জানলার সামনে। ভারী কণ্ঠে জিজ্ঞেস করলেন, কে? বলছি, এখান থেকে চাঁদপাড়া যাওয়ার কোনো ভ্যান বা ওই জাতীয় কিছু পাওয়া যাবে? লোকটার মুখ ভালোভাবে দেখা না গেলেও কণ্ঠস্বর শুনে অনুমান করলাম লোকটা বেজায় দাম্ভিক প্রকৃতির, যদিও আমার ধারণা অবশ্য ভুলও হতে পারে। এমন সময় আবারও ভারী কণ্ঠস্বর ভেসে এলো সামনের দিক থেকে, কি মশাই, বললেন না তো? আচমকা লোকটা জানলার আরো কাছে মুখটা বাড়িয়ে আনলে আমি থতমত খেয়ে যাই। মৃদু আলোয় একবার সামান্য স্পষ্ট হলো ওনার মুখটা। বয়স তা আনুমানিক 50 তো হবেই। চোখ দুটো কেমন ঘোলাটে, টিকালো নাক, কপালে লাল তিলক, মুখের বাম দিকে একটা গভীর লম্বাটে ক্ষতের চিহ্ন, কাঁচা পাকা চুলে ডুবে কপালের উপরিভাগ। আমি কিঞ্চিত ইতস্তত করে বললাম, আরে চাঁদপাড়া মোড়, এটা বৈকুণ্ঠপুর গ্রামই তো, তাই না? কয়েক মুহূর্ত চুপ থেকে লোকটা বলল, আমি এখানে নতুন, তাই গ্রামের বেশ কিছু জায়গার নাম এখনো সেভাবে জেনে উঠতে পারিনি। এইবার আমি একটু সহমর্মী হয়ে বললাম, আসলে আমিও এখানে প্রথমবার এলাম। আসলে মামার মেয়ের বিয়ে তো, তাই। তা আপনি এটুকু বলতে পারবেন যে এখান থেকে ভ্যান ট্যান কিছু পাওয়া যাবে কিনা? লোকটা কিছু বলার আগেই আমার পিছন থেকে আরও একটা পুরুষ কণ্ঠ পেয়ে চমকে উঠলাম। আরে স্টেশন মাস্টার, আপনি শুধুমধু আমার ভাগ্নেকে ভয় পাওয়াচ্ছেন কেন বলুন তো? দেখলাম পিছনে দাঁড়িয়ে আমার মামা মিটিমিটি হাসছেন। সেই কোন কালে দেখেছিলাম, হয়তো তখন 30-35 বয়স হবে। এখন বৃদ্ধ হয়েছেন, মুখে বলিরেখার ভাঁজ পড়েছে, চোখের তলায় কালি, চুলেও অর্ধেকের বেশি পাক সম্পন্ন হয়েছে। তবে যেটা সবচেয়ে বেশি খটকা লাগছিল তা হলো মানুষটার শীর্ণকায় চেহারা, যেন কতদিন শান্তির ঘুম ঘুমোয়নি। স্তব্ধ হয়ে সামনে তাকাতেই দেখলাম জানলার সামনে কেউ নেই। আরও হকচকিয়ে যাই, তবে স্বাভাবিক থেকে মনে মনে হাসলাম। আসলে অকারণে নিজের এমন অহেতুক চমকানোয় নিজেরই কেমন হাসি পাচ্ছিল। দেখলাম স্টেশন মাস্টারের অফিস থেকে পেশাদারি পোশাক পরিহিত একজন দীর্ঘকায় পুরুষ বেরিয়ে এলেন। চেহারাটা এতক্ষণ ভালোভাবে না দেখতে পেল, মুখটা অবশ্য একটু আগেই চিনেছি। দ্বিধান্বিত হয়ে বললাম, তুমি কি বলছো মামা? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখলাম স্টেশন মাস্টার হাসছেন,
মামা হাসি থামিয়ে বললেন, আসলে আমি ওনাকে বলেছিলাম তোকে একটু বিভ্রান্ত আর ব্যস্ত রাখতে, যাতে আমার স্টেশন আসতে একটু দেরি হলেও তুই না বেরোতে পারিস। ইতিমধ্যেই স্টেশন চত্বর প্রায় ফাঁকা হয়ে এসেছে। নিস্তব্ধও লাগছিল বেশ। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কেন মামা, এসব কি কারণে? খগেনদা, জবাব দাও এবার ভাগ্নেকে। আজকালকার দিনের ছেলেরা, বুঝলে? বুঝলাম। আমার মামা খগেন মুর্মুর সাথে এই ভদ্রলোকের বেশ পরিচিতি রয়েছে। খগেন মামা বললেন, সোজা কথায় বলতে গেলে এই গ্রামে সন্ধ্যের পর কেউ তেমন একটা বেরোয় না, প্রায় জনশূন্যই থাকে বলা যায়। আমি জিজ্ঞেস করলাম, কেন, এমনটা কেন? আসলে গত 1 বছর ধরে স্টেশন মাস্টার কিছু একটা বলতেই যাচ্ছিলেন, হঠাৎই মামা তড়িঘড়ি করে বলে উঠলেন, আসলে পাড়াগা কিনা ডাকাতদের বেজায় উপদ্রব, তাই সবাই নিজেদের সুরক্ষার জন্য সন্ধ্যার পর ঘরে ঢুকে পড়ে। কিন্তু আমার কেমন যেন খটকা লাগলো একটু। মনে হলো স্টেশন মাস্টার কিছু একটা এমন বলতে চাইলেন, যেটা বলার আগেই খগেন মামা ওনাকে চুপ করিয়ে দিলেন। কিন্তু কি, নিষিদ্ধ কিছু কি? আমি বললাম, আরে ওসবে আমার ভয় ডর নেই। ওরে বাবা, সেই জন্যই তো তোকে নিয়ে আমার এত ভয়। ভয়ডর থাকলে চিন্তাই ছিল না। কোন সময় সাহস আর কৌতূহলের চোটে ওই জঙ্গলে। থতমত খেয়ে আচম্বিত কথায় সংশোধন করলেন মামা। মানে ডাকাত দলের মুখে পড়ে যাবে, কি হবে না হবে। এখন আবার মাস্টার মশাই হয়েছিস, মাস্টারদের তো এমনি একটু ভয় ডর কম থাকে শুনেছি। মামার কথাগুলো আমার অদ্ভুত শোনালেও আমি আর বিশেষ গুরুত্ব দিলাম না তাতে। মৃদু হেসে ব্যাগটা কাঁধে চাপিয়ে স্টেশনের বাইরে পা বাড়ালাম। খগেন মামা স্টেশন মাস্টারের সাথে বিদায় পর্ব চুকিয়ে আমার পিছু পিছু বেরিয়ে এলেন। বাইরের জগৎটা যেন মিশকালো অন্ধকারে ডুবে আছে। নিস্তব্ধতা চিরে কেবল ঝিঁঝি পোকার একটানা ডাক আর দূরে কোথাও থেকে ভেসে আসা বন্য শেয়ালের হুক্কা হুয়া কানে বিঁধছে। সাইকেলের হ্যান্ডেল ধরে মামা সংক্ষেপে বললেন, নে বস বস, আর দেরি করিস না। কিন্তু তার গলায় আমি একটা উদ্বেগ লক্ষ্য করলাম। খানিকটা হতবাক হয়েই আমি মামার পেছনে কেরিয়ারে বসে পড়লাম। চারপাশটা কেমন যেন নিঝুম, থমথমে। স্টেশন থেকে বৈকুণ্ঠপুর গ্রামে যাওয়ার পথ বলতে মোটে একটাই, কিন্তু সেই পথ যেন সাক্ষাৎ বিভীষিকা। রাস্তার দুধারে গভীর পাহাড়ি জঙ্গল, যা অন্ধকার ঘনিয়ে আসতেই আরও বেশি আদিম আর হিংস্র হয়ে ওঠে। শুনেছি সন্ধ্যার পর নাকি এই পথে খুব একটা লোকজন যাতায়াত করে না। জঙ্গলটা যেমন দুর্ভেদ্য, তেমনই সেখানে ওত পেতে থাকে হিংস্র সব শিকারী জন্তু। যে কোনো মুহূর্তেই আক্রমণের ভয়টা ছায়ার মতোই রাস্তা জুড়ে লেপ্টে থাকে। সেই বুক ঢিপ ঢিপ করা অন্ধকারকে সঙ্গী করেই মামার সাইকেলটা এগিয়ে চলল দ্রুত বেগে। কিছুক্ষণ চুপ থাকার পর আমি জিজ্ঞেস করলাম, মামা, বলছি বড়দার ছোড়দা কেমন আছে? খগেন মামা সাইকেল চালাতে চালাতেই বললেন, রবি তো বাইরের রাজ্যে থাকে বউ বাচ্চা নিয়ে, আর সোম এখানেই থাকে, আমার সাথে চাষবাস করে। তার এক ছেলে এক মেয়ে। রবির ঘরে অবশ্য একটাই ছেলে। আমি চুপচাপ মামার কথা শুনছিলাম। মামার 2 ছেলে আর 2 মেয়ে। রবিদা বড়, তারপর সমুদা, এবং এরপর ফুলকি আর চুমকি রয়েছে। বর্তমানের যার বিয়ের জন্য এখানে এসেছি সে হলো চুমকি। ফুলকির বিয়ে ঠিক হলেও আমাকে ডাকা হয়েছিল, তবে জরুরি কাজ পড়ে যাওয়ায় আমি আসতে পারিনি। তাই এবার ঠিক করেই নিয়েছিলাম, যতই ব্যস্ততা থাকুক না কেন চুমকির বিয়েতে কিন্তু আমি আসবই আসব। কি মনে হতে আমি আপন মনেই জিজ্ঞেস করলাম, আচ্ছা, ফুলকির তো শুনেছিলাম বেশ ভালো ঘরেই বিয়ে ঠিক হয়েছিল, তা কেমন আছে ও? মামা দেখলাম একটু ইতস্তত করে শুকনো কণ্ঠে বললেন, বিয়েটা হয়নি শিবু। আমি চমকে উঠলাম। চিন্তিত গলায় প্রশ্ন করলাম, সে কি, কেন? মামা বললেন, সে অনেক ঘটনা রয়েছে, বাড়ি চল তারপর বলবো।
অন্য সময় হলে আমি মামাকে মন দিয়ে সাইকেল চালাতে দিতাম, কিন্তু আজ কেন জানি না আমার মনটা চুপ থাকতে চাইল না। আবারও প্রশ্ন করলাম, মামা বলছি কি হয়েছে ফুলকির? কয়েক মুহূর্ত চুপ থেকে খগেন মামা বললেন, ফুলকি আর বেঁচে নেই রে শিবু। যেদিন ওর বিয়ে ছিল তার আগের দিন গ্রামের ঝিলের কিনারা থেকে ওর গলা কাটা মৃতদেহ উদ্ধার হয়। গ্রামবাসীরা বলে ডাকাতদের কাজ। ওর মাও তো মেয়ের শোকে সেই দিনই হৃদস্পন্দন বন্ধ হওয়ার কারণে মারা যায়। মামার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। তিনি এক মনে সাইকেল চালাতে চালাতে বললেন, তারপর থেকে চুমকির দায়িত্ব আমারই। তুই চিঠিতে লিখেছিলি না যে সবে 18 হয়েছে, বিয়ের জন্য এত তাড়াহুড়ো করছো কেন? এই কারণে মা মরা মেয়েটাকে কতদিন আর আমি আগলে রাখবো? আমারও তো বয়স হচ্ছে। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। খগেন মামার কণ্ঠে অদ্ভুত একটা আরতি ছিল। ভাবলাম বেঁচে থাকতে থাকতে মেয়েটাকে পার করতে পারলে বাঁচোয়া। আমি জিজ্ঞেস করলাম, কেন? রবিদা, সমুদা ওরা চুমকির দায়িত্ব নিত? মামা কেমন জানি খেই হারিয়ে অদ্ভুত জবাব দিলেন, ওদের কাজ নেই, ওরা ওসব করবে না। কথাটা কোনো রকমে শেষ করে মামা চুপ করে গেলেন। তবে ওনার এমন অদ্ভুত উত্তর শুনে আমার মনের মাঝে একটা চাপা খটকা জাগল। মনে মনে ভাবলাম, রবিদা সমুদার নিজের বোনের দেখাশোনা করতে আপত্তি, তাও আবার নিজের দাদা হয়ে। ইতিমধ্যেই খগেন মামা সাইকেলের ব্রেক কষলে আমি সম্বিত ফিরে পাই। এই তো এসে গেছে আমাদের বাড়ি। আয় আয় আয়, কই গো বৌমা? কণ্ঠস্বর পাওয়া মাত্রই ভেতর থেকে একজন মহিলা বেরিয়ে এলো, আর একজন পুরুষ। পুরুষটি আমার দিকে অঙ্গুলি নির্দেশ করে দ্বিধান্বিত কণ্ঠে বলল, শিবু যে কেমন আছিস ভাই? হ্যাঁ, আরে আমি তো রবিদা, ও আমার বউ রেখা। মহিলাকে উদ্দেশ্য করে রবিদা বলতেই আমি নমস্কার জানালাম। মহিলাও আমাকে প্রতি নমস্কার জানিয়ে ভেতরে আহ্বান করলেন। খগেন মামা রবিদাও আমাকে একরকম জোরাজুরি করেই ঘরে নিয়ে এলো। আসার পথে কোনো সমস্যা হয়নি তো? আমি ব্যাগ রেখে বললাম, না না, তবে শুনলাম তোমাদের এখানে নাকি সন্ধ্যার পর বেরোনো নিষেধ। কথাটা শুনতেই রবিদা সহ ওনার স্ত্রীর মুখেও নেমে এলো কালো মেঘ। খগেন মামা দ্রুত বললেন, বৌমা, শিবুকে মুড়ি মাখা আর চা দাও, আমার জন্যও নিয়ে এসো। শিবু, তুই এক কাজ কর, তুই আগে হাত মুখটা ধুয়ে নে। আমি সকলের এমন মুখের অভিব্যক্তি দেখে বেজায় আশ্চর্যচকিত হলাম। মনে হলো কেউ যেন কিছু একটা লুকোনোর চেষ্টা করছে। ইতিমধ্যেই হাত মুখ ধুয়ে উঠোনে ওদেরই পাতা একটা মোড়ায় বসে জিজ্ঞেস করলাম, সমুদা কোথায়? আমার প্রশ্ন শেষ হতেই দেখলাম রেখা বৌদি একটা জল ভরা তামার গ্লাস এগিয়ে দিল আমার দিকে। রবিদার কিছু বলার আগেই ভেতর থেকে আরো দুজন বেরিয়ে এলো। একজন সমুদা তা বুঝলাম, আর তার পাশে সম্ভবত তার স্ত্রী। খগেন মামা বললেন, সমু, জয়া ও শিবু। সমুদা হাসতে হাসতে বলল, এই কত বছর আগে রত্নামাসির মেয়ের বিয়েতে তোর সাথে দেখা হয়েছিল বলতো, আর তারপরে আজ সত্যি বছরগুলো একেবারে দেখতে দেখতে চলে গেল। সমুদা আমাকে জড়িয়ে ধরল এসে। আমিও আলতো আলিঙ্গন করলাম তাকে। চুমকির সাথেও আলাপ হয়। ইতিমধ্যেই চা আর মুড়ি মাখা চলে এলো। সকলে মিলে জমিয়ে মুড়ি খেতে খেতে পুরনো সব স্মৃতিচারণ করতে লাগলাম। তবে সবার সাথে গল্পে মেতে কখন যে একটু আগে এই গ্রাম সম্পর্কে সৃষ্ট প্রশ্ন আর কৌতূহল আমার মনের মাঝে মাটি চাপা পড়ে গেল, সেটা আমি টের পেলাম না। এরপর রাতের খাওয়া দাওয়া সেরে শুতে চলে গেলাম। আমি খগেন মামার সাথেই একদম শেষের ঘরটায় শুয়েছিলাম। কিছুক্ষণ টুকটাক কথা বলার পর কখন যে চোখে রাজ্যের ক্লান্তি সহ ঘুম নেমে এসেছিল সেটা আমি বুঝতেই পারিনি। যাই হোক, অচিরেই ঘুমিয়ে পড়লাম। রাত তখন কটা হবে জানি না। একটা শীতল হাওয়ার স্পর্শে ঘুমটা ভেঙে গেল আমার। চোখ খুলে কয়েক মুহূর্ত চুপচাপ শুয়ে রইলাম আকস্মিক তন্দ্রাটা কাটাতে। এমন সময় দেখলাম
বাইরে বীভৎস ঝড় উঠেছে। পাশে দেখলাম খগেন মামা গভীর ঘুমে আচ্ছন্ন। এদিকে তুমুল ঝোড়ো হাওয়ার দাপটে জানলার পাল্লাগুলো আছাড় খাচ্ছে। কখন ঝড় উঠল কে জানে। বাইরে অমাবস্যার জমাট আঁধার। কি মনে করে আমি দ্রুত বিছানা থেকে নেমে জানলাটা বন্ধ করতে উদ্যত হলাম। বাইরে ঝোড়ো হাওয়া লাগাম ছাড়া। আমি ব্যস্ত হাতে জানলা বন্ধ করার চেষ্টা করছি। এমন সময় একটা অদ্ভুত শব্দ আমার কানে এলো। প্রথমে আমি মনে করলাম হয়তো বাতাসের শোঁ শোঁ শব্দ, কিন্তু পরক্ষণেই আমার ভুলটা ভাঙল। ভালো করে কান পাততেই বুঝলাম দূর থেকে কারোর কণ্ঠধ্বনি ভেসে আসছে। কেউ যেন এক নাগাড়ে কিছু বলে চলেছে, সম্ভবত মন্ত্র। একভাবে উচ্চারণের ধ্বনি কানে আসছিল আমার। জানলার গড়ার ধরে কিছুক্ষণ ভালো করে সেটা শোনার চেষ্টা করলাম। দূরে কোথাও থেকে জানি শব্দটা প্রতিধ্বনিত হচ্ছিল। মনে হলো কোনো এক আদিম উপাসনার মতো সেই ধ্বনি অন্ধকারের বুক চিরে ভেসে আসছিল আমার কানে। অজান্তেই আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। মনে প্রশ্ন উঠল যে শব্দটা ঠিক আসছে কোথা থেকে, কতটা দূর থেকে, আর মন্ত্র পাঠ করছেই বা কে? এত কিছু চিন্তা করতে করতে কখন যে চোখে পুনরায় তন্দ্রা ফিরে এলো সেটা আমি টের পেলাম না। অগত্যা ভারী হয়ে আসা চোখের পাতা নিয়েই ঢলে পড়লাম বিছানায়। পরের দিন সকালে চায়ের আসরে আমি সরাসরি জিজ্ঞেস করলাম, আচ্ছা, এই গ্রামে রাতে মন্দির খোলা থাকে? একটু অবাক হয়ে খগেন মামা জিজ্ঞেস করলেন, কেন বাবা, হঠাৎ এই প্রশ্ন? আমি কিছুটা বিভ্রান্ত হয়ে কাঁধ ঝাঁকিয়ে বলি, না, গতকাল রাতে আচমকাই ঘুমটা আমার ভেঙে যায়। দেখলাম বাইরে তুমুল ঝড় উঠেছে। জানলার সামনে আসতেই কোথা থেকে জানি একটা অদ্ভুত অদ্ভুত মন্ত্রোচ্চারণের আওয়াজ পেলাম। ব্যাপারটা কি ঠিক বুঝতে পারলাম না। সমুদা কিছু একটা বলতেই যাবে, এমন সময় পাশের বাড়ির সম্বলবাবু আর পাঁচুর চিৎকার ভেসে এলো বাইরে থেকে, সাথে আরও কয়েকজনের কণ্ঠস্বর। মনে হলো বাইরে যেন বিরাট ঝামেলা লেগেছে। রবিদার সমুদা ছুটে বাইরে গেলে আমিও ওদের সাথে গেলাম। দেখলাম বাইরে একদল লোক যার পর নাই কোলাহল করতে করতে গ্রামের মুখের দিকে ছুটছে। সমুদা ওদেরই একজনকে দেখে হাঁক পারল। ও কি হয়েছে গো কাকা? বুড়োটা কপাল চাপড়ে যাবার পথে বলতে লাগলো, সর্বনাশ হয়ে গেছে রে সাবু, সর্বনাশ হয়ে গেছে। আজ ভোরে আমার ওই ঝিলের ধার থেকে মোড়ল মশাইয়ের নাতনির গলা কাটা দেহ উদ্ধার হয়েছে। তোরা আসবি তো, তোরা আসবি তো? আয় আয় আয়, শ্মশানে যাচ্ছি আমরা, শ্মশানে। রবিদা আর সমুদা দুজনেই খাওয়া ফেলে জঙ্গলের পথে ছুটল। আমি তো কিছুক্ষণ হতবিহ্বল হয়ে ওখানেই স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। হঠাৎই বিদ্যুৎ বেগের ন্যায় আমার মস্তিষ্কে খগেন মামার বলা গতকালের কথাটা ঝলসে উঠল। ভেতরে প্রবেশ করে আমি গম্ভীরভাবেই জিজ্ঞেস করলাম, আমাকে সত্যি করে বলো তো মামা, ফুলকির সাথে কি হয়েছিল? কিভাবে মারা গেল? বাইরে আরও একটা গলা কাটা মেয়ের দেহ পাওয়া গেছে। আমার কথা শুনে ইতিমধ্যেই খগেন মামার মুখে নেমে এসেছিল এক অবর্ণনীয় কালো মেঘের ছায়া। আমি উদ্গ্রীব হয়ে বললাম, ফুলকির বেলাও তাই বলেছিলে। এত কিছুর মাঝে ওই ব্যাপারটা বেমালুম অদৃশ্য হয়ে গেছিল আমার মাথা থেকে। এসব কি চলছে মামা? কিভাবে মৃত্যু হলো ফুলকির, সত্যি করে বলো। খগেন মামা পুনরায় আমাকে বোঝানোর চেষ্টা করলেন। ওই ডাকাত দলের কবলেই পড়েছিল রে আমার মেয়েটা। আমি অবিশ্বাস্য দৃষ্টিতে মামাকে এক ঝলক দেখে বেরিয়ে গেলাম। পাহাড়ের পাদদেশ অঞ্চলে অবস্থিত গ্রামের একদম গায়ে লেগে রয়েছে জঙ্গলটা। বিশাল আকার, দুর্ভেদ্য, ভয়ানক, কিন্তু কোথাও একটা যেন অদ্ভুত আকর্ষণ রয়েছে জঙ্গলটাকে ঘিরে। জঙ্গলের ঠিক সামনেই ঝিলটা, আর এর ধার থেকেই উদ্ধার হয়েছে এক কিশোরীর মুন্ড ছিন্ন নিথর দেহ। সামনের জটলা কাটিয়ে ওই মৃতদেহটার কাছে পৌঁছতেই আমার সারা দেহে শিহরণ খেলে গেল। একটা বছর 16-17 মেয়ের রক্তস্নাত দেহ পড়ে রয়েছে। তার হাত আছে, পা আছে,
শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিদ্যমান, কেবল কেবল গলার ওপর থেকে নেই তার মাথাটা। মনে হলো কেউ যেন এক কোপে মেয়েটির মাথাটা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল চিরতরে। আমি ঠোঁট চাপা দিয়ে কয়েক পা পিছিয়ে এলাম। গ্রামবাসীর চাপা উদ্বিগ্ন গুঞ্জন আমার কানে আসছিল। এ নিয়ে 13টা খুন। পাগলা বাবা পই পই করে বলেছিল ওই বাড়িতে মৃত্যুযোগ আছে, কিন্তু কেউ শোনেনি। একজন গ্রামবাসী উদ্বিগ্ন হয়ে কথাটা বলতেই অপরজন বলে উঠল, আগে গতকাল তো পাগলা বাবা বলছিল ওর প্রাণ সংকট আছে, কিসব পুজো পাঠও করানো হয়েছিল, তাও তো বাঁচানো গেল না। প্রথমজন বলে উঠল, এই মৃত্যু বিভীষিকা কবে শেষ হবে? আমি আর রক্তাক্ত নিথর শরীরটা দেখতে পারলাম না। কয়েক পা পিছিয়ে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি কুঁয়ো ছিল, তার সামনে এসে দাঁড়ালাম। ধীর হাতে সেখান থেকে জল নিয়ে চোখে মুখে ছেটাতেই আচম্বিত একটা ছোট্ট দৃশ্য আমার চোখের সামনে ঝলসে উঠল। একটা চিহ্ন। মেয়েটার ঠিক পায়ের কাছে ছিল চিহ্নটা। রক্ত শুকিয়ে কাঠ হলেও চিহ্নটা কিন্তু বেশ বোঝা যাচ্ছিল। আমার চোয়ালটা শক্ত হয়ে উঠল সঙ্গে সঙ্গে, তবে বিশেষ প্রতিক্রিয়া কিন্তু আমি দিলাম না। ছোট্ট বালতিটা কুঁয়োর পাতের উপরে রাখতেই অসাবধানে তা নিচে পড়ে ছিটকে যেতেই আমার হুঁশ ফিরল। দেখলাম আমার সামনে ধীর পায়ে এগিয়ে আসছেন সেই সুঠামদেহী স্টেশন মাস্টার। এক রাস মিষ্টি হাসি নিয়ে তিনি বললেন, আরে শিক্ষক মহাশয় মনে হচ্ছে গভীর কোনো ভাবনায় ডুবে। আমি দ্রুত বললাম, আমার নাম শিবনাথ ভট্টাচার্য, আপনি আমায় ওই নামেই ডাকবেন, কোনো অসুবিধা নেই। ভদ্রলোক মৃদু হেসে বললেন, হ্যাঁ, আমারও একটা নাম আছে যদিও, শ্রমিক গোস্বামী। তবে গ্রামবাসীদের কাছে আমি তাদের প্রিয় স্টেশন মাস্টার। এখন তো এই নামটাই আমার আসল নাম হয়ে গেছে যেন। আমি ক্ষীণ হেসে বলি, ও তা আপনিও কি এই গ্রামেরই বাসিন্দা? না না, আমি তো চাকরি সূত্রে এখানে এসেছি, এই কিছু মাস হলো। আগে স্টেশনের কাছাকাছি একটা বাড়িতে ভাড়া থাকতাম। বাড়ির মালিক একজন বৃদ্ধা, নিদারুণ খিটখিটে। ওনার সীমাহীন খিটখিটানির কারণে বাধ্য হয়ে এখানে থাকতে বাধ্য হয়েছি। খগেনবাবুর বাড়ির কাছাকাছি ওই। শ্রমিকবাবু একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের কথা শেষ করলেন। আমি সরাসরি শ্রমিকবাবুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এখানে এত বড় হত্যাকাণ্ড ঘটে গেল, গ্রামবাসীদের মুখে তো কোনো ভয় বা আতঙ্ক দেখলাম না, বরং একটা অদ্ভুত উদাসীনতা রয়েছে। শ্রমিকবাবু শুকনো হেসে জবাব দিলেন, ওদের আর দোষ কোথায়? গত 1 বছর ধরে এমন হত্যাকাণ্ড তো কম দেখলো না। আমি চমকে উঠলাম। কি 1 বছর ধরে? শ্রমিকবাবু বালতিটা কুঁয়োর পাতের ওপর রেখে সাবলীল অথচ গম্ভীরভাবে বললেন, হ্যাঁ, 1 বছরে 12টা মেয়ের হত্যা হয়েছে এই ঝিলের ধারে, ঠিক একভাবে, নৃশংসতার সাথে গলা কেটে। আমি যার পর নাই চমকৃত হয়ে জিজ্ঞেস করলাম, সে কি, তদন্ত হয়নি হত্যাগুলোর? তবে কি আমাদের ফুলকিও? ঠিক ধরেছেন, ফুলকিও ওই হত্যাকাণ্ডের শিকার। তদন্ত করতে দারোগা বাবু এসেছিলেন। আসলে এই গ্রামটা এমন একটা অবস্থানে দাঁড়িয়ে, এখান থেকে স্টেশন, হাসপাতাল, থানা সবই বেশ খানিকটা দূরে। আপনাকে যেতে হলে এই ঘন জঙ্গলের মাঝখানে সরু রাস্তাটা দিয়েই যেতে হবে, যা এতদিন হিংস্র জন্তুদের জন্য আতঙ্কের কারণ ছিল। আর এখন আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এখন? শ্রমিকবাবু বুকের কাছে হাত গুটিয়ে বললেন, এখন আর কি, এখন ডাকাতদের উপদ্রব। যদিও গ্রামবাসীদের অন্য ধারণা। কিরকম? সহজভাবেই আমি প্রশ্নটা করলাম। শ্রমিকবাবু ম্লান হেসে বললেন, তাদের ধারণা গ্রামে কোনো নিশির উপদ্রব হয়েছে। সেই নিশি তার শিকারকে বশীভূত করে ওই জঙ্গলে ডেকে নিয়ে গিয়ে হত্যা করছে। এমনকি দারোগা বাবুর হত্যার পিছনেও নাকি নিশির হাত আছে, এমনটাই পাগলা বাবার বক্তব্য। আচম্বিত কপালে ভাঁজ পড়ল আমার। পাগলা বাবা? সেটা আবার কি? কিছুটা বিরক্ত হয়ে শ্রমিকবাবু জবাব দিলেন, আর বলবেন না,
গ্রামে একটা আধ পাগলা বুড়ো বাবা আছে, ওই শিব মন্দিরে দেখাশোনা আর পুজো পাঠ করে। সেই এসব বিধিনিষেধ জারি করেছে, যেমন সন্ধ্যার পর বাইরে বেরোনো ঠিক হবে না, গ্রামের প্রতি ঘরে গিয়ে কি সব পুজো পাঠ করে, আর পরিবারে কোনো অল্প বয়সী মেয়ে থাকলে তার ডান পায়ে কালো মোটা সুতোর মতো কি একটা পরায় ওই পুজো চলাকালীন। ঈশ্বর জানেন উনি কি করে। কিছুক্ষণ চুপ থেকে শ্রমিকবাবু পুনরায় বললেন, আর গ্রামবাসীরা অন্ধের মতো বিশ্বাস করে ওনাকে। একটু পাগলাটে গোছের আর ওই কথাগুলো জড়িয়ে যায় বলে সবাই পাগলা বাবা বলেই ডাকে তাকে। তবে একটা লম্বা শ্বাস নিয়ে শ্রমিকবাবু আমার দিকে চাইলেন। তবে যাই হোক, বলি আমরা শহরের লোক ওনার এই সব নিশির ডাকের রটনা মেনে নেব? আমার তো মনে হয় ওই পাগলা বাবার সাথে ডাকাত দলের বিশেষ মেলবন্ধন আছে। ওকে হয়তো ডাকাত দল চর হিসেবেই এখানে পাঠিয়েছে। শ্রমিকবাবু কথা শেষ করলে আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। এই পুজো পাঠ, ধাগা বাঁধা, এইসবের মাহাত্ম্য আর প্রাধান্য একজন তান্ত্রিক হিসেবে বেশ ভালোভাবে আমি জানি এবং বুঝি, এবং এটাও বুঝলাম যে এই গ্রামে কোনো ডাকাত নয়, বরং কোনো কালো শক্তি স্বয়ং বাসা বেঁধেছে ইতিমধ্যেই। একটু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, ওনাকে পাঠানো হয়েছে মানে? এই বাবা কি এখানকার বাসিন্দা নয়? শ্রমিকবাবু মাথা নাড়লেন। না না, 2-1 বছর আগে ওই ঝিলের ধারে আধমরা অবস্থায় পাওয়া যায় বুড়োটাকে। তখন এই শিব মন্দিরের স্থায়ী একজন পুরোহিত ছিলেন। এই ব্যাপারে আমার বর্তমান বাড়ির মালিক স্বপনবাবুর থেকে জানতে পারি। তো পুরোহিত মশাই ওই বুড়োকে নিজের ঘরে রেখে সেবা টেবা করে সুস্থ করে তোলেন। গভীর মনোযোগ দিয়ে অতীতটা শুনছিলাম আমি। সকৌতূহলে জিজ্ঞেস করলাম, বুড়ো মানে পাগলা বাবাকে? শ্রমিকবাবু বললেন, হ্যাঁ, তারপর মন্দিরের দেখাশোনার ভার পুরোটাই পাগলা বাবা সামলাতে থাকে। কিন্তু এর মাঝে আরও একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল গ্রামে। কিরকম ঘটনা? আমি ঘটনার গভীরতা মাপার চেষ্টা করছিলাম। হঠাৎই শ্রমিকবাবু নিচু অথচ ভরাট কণ্ঠে বললেন, হঠাৎই পুরোহিত মশাইয়ের রহস্যজনক মৃত্যু ঘটল। কিন্তু সেই মৃত্যুর কোনো সুরাহা হলো না। গ্রামবাসীরা নাকি দেখেছে মৃত্যুর পর ওনার মৃত শরীর থেকে চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছিল, যেন ভয়ানক কিছু দেখার কারণেই মৃত্যু ঘটে ওনার। কয়েক মুহূর্ত চুপ থেকে শ্রমিকবাবু বললেন, এরপর থেকে মন্দিরের দেখাশোনার সাথে সাথে সকাল সন্ধ্যার নিত্য পুজোর দায়িত্ব সারত ওই বুড়ো। গ্রামের এক বিশিষ্ট ব্যক্তি দায়িত্বটা দিয়েছিলেন। ওনার নাতিকে এক বিরল রোগের হাত থেকে উদ্ধার করেছিল ওই পাগলা বাবা। তাই আমি উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলাম, বিরল রোগ? কিরকম বিরল রোগ? ছেলেটি ভয়ানক এক জ্বরের কবলে পড়েছিল। এখানকার হাসপাতালে সুস্থ হতে পারেনি সে। সদরে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেখানেও পরাজয় মানলে গ্রামে ফিরিয়ে আনা হয়। তখন পাগলা বাবা তার কী সব জড়িবুটি খাইয়ে ভোলা বাবার নাম করে ছেলেটাকে সুস্থ করে তুলেছিল। তারপর থেকেই গ্রামের সবার কাছে ওই বুড়ো পাগলা বাবা নামে পরিচিতি পেলেন। এমনকি সবাই তাকে খুব মান্যি করেই চলে, যেন অদৃশ্য কোনো এক মোহে বেঁধে রেখেছে সে সবাইকে। আমি এমন গম্ভীর চর্চার মাঝেও মৃদু রসিকতা করে বললাম, আপনাকেও? ভদ্রলোক হেসে উঠলেন। কি যে বলেন মশাই, আমি হলাম গিয়ে সদরের মানুষ। আমার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করা এত সহজ নয়। উনি এই গ্রামের মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করেন? আমার প্রশ্নে শ্রমিকবাবু ব্যস্ত হয়ে দৃঢ়ভাবে বললেন, অবশ্যই। না হলে দারোগা বাবুর মৃত্যুর পর আমি স্পষ্ট জানিয়েছিলাম এই গ্রামের ঘটনাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা পরিকল্পিত ঘটনা। ডাকাত দলের যোগ আছে, সদরের গোয়েন্দা বিভাগ এনে তদন্ত করা উচিত। অথচ আমি প্রশ্ন করলাম। শ্রমিকবাবু একটা হাঁপ ছেড়ে বললেন, কি আর, পাগলা বাবার কড়া নির্দেশ ছিল এই ঘটনাটা যাতে 5 কান না হয়। আচ্ছা বলছি, দারোগা বাবু মারা গেছিলেন মানে কি ব্যাপার ছিল? ইতিমধ্যেই আমরা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটা বেঞ্চে এসে বসেছি। কথায় কথায় বেলা কতটা গড়িয়েছিল তা খেয়ালই ছিল না। শ্রমিকবাবু এক ঝলক স্কুলের দিকে চেয়ে বললেন, পাগলা বাবার কথা
এই গ্রামে সবাই যন্ত্রের মতো শোনে। প্রথম দুটি হত্যার পর গ্রামের একটি পরিবার পালাতে চেয়েছিল। তখন তৎকালীন দারোগা বাবু তাদের আশ্বস্ত করেন যে এখান থেকে তিনি এবং ওনার সাথে থানার একজন কনস্টেবল রাতভর গ্রামে টহল দেবেন। কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আশ্বস্ত হয়ে লোকটি পরিবার নিয়ে গ্রামে ফেরেন। কিন্তু তার পরের দিনই একটা হাড়হিম করা ঘটনার সম্মুখীন হয় গ্রামবাসী। যার পর নাই চমকে গিয়ে আমি জিজ্ঞেস করলাম, কি ঘটনা? হত্যা। ওই ব্যক্তির কিশোরী মেয়ের গলা কাটা মৃতদেহ পাওয়া যায় ঝিলের ধারে। শ্রমিকবাবুর কথায় বুকের ভেতরটা কেঁপে উঠল আমার। আরও একটা হত্যা, কিন্তু এবার তো দারোগাবাবু টহল দিচ্ছিল। তবে আমি সরাসরি প্রশ্ন করলাম, দারোগাবাবু কোথায় ছিলেন তখন রাতে টহল দেওয়ার? দারোগাবাবু এক কনস্টেবলকে নিয়ে এই গ্রামে টহল দিচ্ছিলেন। বিশ্রাম হেতু সম্ভবত ওই প্রাথমিক বিদ্যালয়ের চাতালে একটু বসেছিলেন। কিন্তু কিভাবে যে ওনার এবং ওনার সঙ্গীর চোখ লেগে যায় তা জানা নেই। পরের দিন সকালে জেলেরা খোঁজ দেয় ওই মেয়েটার ব্যাপারে। ততক্ষণে দারোগাবাবুর ঘুমও ছুটেছে। দ্রুত অকুলস্থে গিয়ে হত্যার ভয়ানক দৃশ্য দেখতে পেলেন তিনি। ভয়ে আতঙ্কে গ্রামবাসীর প্রাণও ওষ্ঠাগত। অথচ না সেই মেয়েটির পরিবার কিছু বুঝতে পেরেছিল, আর না দারোগাবাবু। তিনি তো রাতে জেগেই ছিলেন, একটুর জন্য চোখ লাগার কথা। অথচ এতটা গভীর ঘুমে কিভাবে ঢলে পড়লেন তা তিনি বোঝেননি। মৃতার পরিবারেরও একই বক্তব্য, ঘুমিয়েছিলেন। মেয়েকে কেউ তুলে নিয়ে গিয়েছিল নাকি মেয়ে নিজেই দরজা খুলে বেরিয়েছিল তা তাদের অজানা। তবে কয়েক মুহূর্ত শান্ত থেকে শ্রমিকবাবু বললেন, তবে সেই পরিবার জানায় বাইরে থেকে কেউ প্রবেশ করলে দরজা ভাঙতে হতো, কিন্তু তেমন কিছুই হয়নি। অর্থাৎ মেয়েটি নিজের থেকে গেছে। এ কথাতেই তো পাগলা বাবার সাথে ওরা একমত হয়েছে যে নিশির কাজ। তবে আমি মনে করি মেয়েটা সম্ভবত সেই দলের কাউকে চিনত, আর সেই কারণেই তার আমন্ত্রণে হয়তো বাইরে বেরিয়েছে। শুনেছি একটি ছেলের সাথেও গ্রামের শেষ প্রান্তে মেয়েটিকে ঘুরতে দেখা গিয়েছিল। হতে পারে এই ডাকাত দলের কেউ প্রথমে মেয়েদের নিজেদের কথায় প্রভাবিত করে, আর তারপর তাদের ডেকে নিয়ে গিয়ে লুটপাট করে হত্যা করে। বাড়ি থেকে সোনা উধাও হয়েছে, এর মানে কি হতে পারে আপনি বলুন। আমি আর কিছু বলতে পারলাম না। ইতিমধ্যেই বিদ্যালয়ের কয়েকজন ছাত্র এসে ঘিরে ধরল স্টেশন মাস্টারকে। তিনি হাসতে হাসতে বললেন, আজ লজেন্স আনিনি, কাল আনবো, কথা দিচ্ছি। একজন শিক্ষকও সেখান দিয়ে যাওয়ার সময় স্টেশন মাস্টারের সাথে বিনয়ের সাথে কথা বললেন। স্টেশন মাস্টার ভালো আছেন তো? শ্রমিকবাবু দেখলাম হাসি মুখে হাত নাড়লেন। বাচ্চাগুলো চলে গেল। আমি বুঝলাম গ্রামে স্টেশন মাস্টারের একটা আলাদা মান আছে। তবে এই পাগলা বাবার ব্যাপারটা আমার ঠিক যথাযথ মনে হচ্ছিল না। কিছু একটা তো ব্যাপার আছে ওই ব্যক্তির মধ্যে। শ্রমিকবাবুর সাথেই ফিরছিলাম, হঠাৎই শিব মন্দির চোখে পড়ল। দেখলাম এক গেরুয়া বসন পরিহিত বছর 60-এর ব্যক্তি মন্দিরে তালা দিচ্ছিল। আমার দিকে চোখ পড়তেই দৃষ্টি স্থির হল ওনার। তাতে মিশেছিল এক রাস কৌতূহল আর দৃঢ়তা। শ্রমিকবাবুও বললেন, কি দেখছেন? আমি ক্ষীণ হাসলাম। হ্যাঁ, না, দেখছিলাম মন্দিরের পুরোহিত মশাইকে, যাকে আপনারা ভালোবেসে পাগলা বাবা বলেন। আচ্ছা, দারোগা বাবু কি তদন্ত করে কিছু পেয়েছিলেন? ওনার মৃত্যুর আগ পর্যন্ত বৈধ তদন্ত চলছিল, তবে মৃত্যুর পর আর কিছুই হয়নি। শ্রমিকবাবুর কথায় আমি চমকে উঠে বললাম, মানে? সামনে অঙ্গুলি নির্দেশ করে শ্রমিকবাবু আমাকে বললেন, ওই যে আমার বাড়ি, আসুন না, ভেতরে আসুন। আমি কিন্তু চাটা ভালো করতে পারি। আমি হাত নেড়ে বললাম, না না, এখন নয়, অন্য কোনো দিন। আচ্ছা, দারোগা বাবুর মৃত্যু কিভাবে হলো? শ্রমিকবাবু বললেন, ওনার মৃত্যুটাও বড় অদ্ভুত। ওই মেয়েটিকে বাঁচাতে না পেরে মনে মনে একটু হীনমন্যতায় ভুগছিলেন ভদ্রলোক। রাতের টহল দেওয়া বন্ধ করলেন না।
যেদিন ওনার মৃতদেহ পাওয়া গেল তার আগের দিন রাতে উনি একাই গ্রামে টহল দিচ্ছিলেন। অন্যদিন ওনার সাথে থানার এক কনস্টেবলও থাকতো, অথচ সেদিন ছিল না। অসুস্থ স্ত্রীকে হাসপাতালে ভর্তি করার জন্য ছুটি নিয়েছিল। যাই হোক, রাত বাড়ল। দারোগাবাবু লাঠি হাতে ওই বিদ্যালয়ের চাতালেই কখনো বসছিলেন, আবার কখনো গ্রামের রাস্তায় পায়চারি করছিলেন। এমতাবস্থায় ওনার সাথে কি ঘটেছিল ওই রাতে আমরা কেউ জানি না। পরদিন সকালে ঝিলের ধারে ওনার মৃতদেহ পাওয়া যায়। ঠিক তফাতে সামান্য উঁচু ক্ষয়প্রাপ্ত গোলাকার একটি পাথরে তাজা রক্ত দিয়ে কয়েকটা অক্ষর খোদাই করা ছিল। যে রহস্যের খোঁজে জঙ্গলের পথ মাড়াবে তার বংশ নির্বংশ হবে। এ বলিদান মহাশক্তির জাগরণের বলিদান। শ্রমিকবাবুর কথায় গায়ে কাঁটা দিয়ে উঠলেও নিজেকে সংযত রেখে শ্রমিকবাবুকে জিজ্ঞেস করলাম, তাহলে কি অতি প্রাকৃতিক কিছু? কিছুটা তাচ্ছিল্যের সুরে তিনি জবাব দিলেন, আরে না না, কতবার আমি সদরের বড়বাবুকে খবর পাঠানোর জন্য বলেছিলাম, গ্রামবাসী শোনেনি। দারোগাবাবুর যখন মৃতদেহ পাওয়া গেল তখন তারা আরো ভীত সন্ত্রস্ত হয়ে সম্পূর্ণভাবে পাগলা বাবার কথার অধীনস্থ হয়ে পড়ল। শ্রমিকবাবুর কথা শেষ হতেই আমি একটু অন্যমনস্ক হয়ে প্রশ্নটা করলাম, গলা কেটে খুন? না, গলা কেটে নয়। দারোগাবাবুর মৃত্যুর ময়না তদন্ত করে কোনো সুরাহাই পাওয়া যায়নি। শুধু কান আর নাক দিয়ে তার রক্ত বেরিয়ে শুকিয়ে গিয়েছিল। এর কারণ ময়না তদন্তেও ধরা পড়েনি। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। শ্রমিকবাবু একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। আপন মনেই বললেন, এরপর আমার চিঠিতে কয়েকজন তদন্তকারী এসেছিল। রাতে প্রাথমিক বিদ্যালয়ে থাকার ব্যবস্থা করা হয় তাদের। পরের দিন তাদের মধ্যে দুজনের একভাবে ওই ঝিলের ধারেই নিথর দেহ মেলে। শুধু তাই নয়, তাদের কান আর নাকের জায়গার রক্ত শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। তদন্তকারীদের প্রথম আতঙ্কবোধ হলো, এমনকি তারা ওই গ্রামে তদন্ত করতেও আর চাইল না। পরামর্শ দিলেন রাতে জঙ্গলের পথে না যাওয়ার, সন্ধ্যার পর বাইরে না বেরোনোর। আমি আশ্চর্যচকিত হয়ে জিজ্ঞেস করলাম, ঠিক যেমনটা পাগলা বাবা বিধান দিয়েছিলেন? আচ্ছা, এক কথা তদন্তকারীরা কিভাবে বলতে পারে? কপালে ভাঁজ পড়ল শ্রমিকবাবু। অদূরে স্থির দৃষ্টিতে চেয়ে বললেন, জানি না, তবে গ্রামের এক কিশোরের থেকে জানতে পেরেছিলাম যে মৃত্যুর আগের দিন রাতে ওই তদন্তকারীর সাথে পাগলা বাবাকে দেখেছিল সে। এখন ওদের পাগলা বাবা কিছু বুঝিয়েছিল কিনা আমার সত্যি জানা নেই। শুধু শুধু খারাপ লাগে একের পর এক মেয়েগুলো হত্যা হয়ে যাওয়ার জন্য। 12টা নারী হত্যা কেন? ডাকাত দল বেছে বেছে কিশোরী নারীদের কেন লক্ষ্য বানাচ্ছে এটা তো বুঝলাম না। শ্রমিকবাবু কাঁধ ঝাঁকিয়ে উদাসভাবে বললেন, হয়তো কিশোরী নারীদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে তাদের উপর আক্রমণ করা এবং তাদের থেকে সর্বস্ব লোটা সহজ, হয়তো তাই। আমি আর কথা বাড়ালাম না। শ্রমিকবাবুর থেকে বিদায় নিয়ে আমি বাড়ির পথে ফিরছিলাম। হঠাৎই শিব মন্দিরের দিকে চোখ পড়ল। দেখলাম মন্দিরের সদরে তালা দিচ্ছেন এক বৃদ্ধ, খালি গায়ে, পরনে শুধুমাত্র একটা গেরুয়া ধুতি। আচম্বিত অপ্রত্যাশিতভাবে সে আমার দিকে ফিরল। বৃদ্ধের দৃষ্টিতে লেগে অজানা ক্ষোভ আর এক রাস দৃঢ়তা। বুঝতে পারলাম না কিছুই, তবে অনুমান করলাম ইনি সম্ভবত সেই পাগলা বাবা। বৃদ্ধের দৃষ্টির তেজ আর বলির ভাঁজে জীর্ণকায় মুখের গভীরে যে হিংস্রতা লেগেছিল তা লক্ষ্য করে দিনের আলোতেও আমার বুকে শিহরণ খেলে গেল। আমি দ্রুত ফিরে এলাম বাড়িতে। খগেন মামা উঠোনে বসেছিলেন। আমাকে দেখতেই এত দেরি হলো কেন, কোথায় ছিলাম ইত্যাদি জেরা করতে লাগলেন। আমি বললাম, চিন্তার কিছু নেই মামা, ওই শ্রমিকবাবুর সাথে দেখা হয়েছিল তাই কথা বলছিলাম। একটা সত্যি কথা বলবে মামা? লুকোবে না। ফুলকির সাথে কি হয়েছিল? আমার তেজস্বী দৃষ্টির দিকে চেয়ে খগেন মামার মুখখানা শুকিয়ে এলো। যে মর্মান্তিক ঘটনার কথা তিনি বললেন
তা শুনে আমার বুক কেঁপে উঠল রীতিমতো। ধীর কম্পিত কণ্ঠে খগেন মামা বললেন, বিয়ের রাতেই ফুলকি রহস্যময়ভাবে নিখোঁজ হয়। বাসর ঘরে স্বামী ও ভাই বোনদের মাঝে শুয়ে থাকা সত্ত্বেও কেউই টের পায়নি কখন সে উধাও হয়ে গিয়েছিল। পরদিন ঝিলের ধারে মেয়েটার গলা কাটা দেহ পাওয়া যায়। আমি আর কথা বাড়ালাম না। খাওয়া দাওয়া হয়নি, বেলা গড়িয়ে গেছিল। রবিদা এবং সমুদাও শ্মশান থেকে ফিরেছে অনেকক্ষণ। খাওয়া দাওয়া সেরে একবার থানায় যাব ভেবেছিলাম, তবে তার সম্ভব হয়নি, কারণ ধ্যান থেকে উঠে দেখি সন্ধ্যা গড়িয়েছে। আর এই গ্রামে সন্ধ্যের পর বাইরে বেরোনোয় ঘোর নিষেধাজ্ঞা রয়েছে। বিছানায় বসে একটা উপন্যাস পড়ছিলাম, এমন সময় চুমকি এসে আমার পাশে বসল। কি করছো শিবুদা? আমি উঠে বসে মৃদু হাসলাম। এই একটা বই পড়ছি রে। তারপর বিয়ের কেনাকাটা কদ্দূর? শুনলাম আজ বৌদিদের সাথে নাকি স্টেশনের ওদিকে কোন বাজারে গেছিলিস। হ্যাঁ, আসলে বাবা বড্ড ভয় পায় জানো তো। তোমাকে বলেছে না, মা মরা মেয়ে, তাই তাড়াতাড়ি আমার বিয়ে দিয়ে দিচ্ছে। আসলে সত্যিটা কিন্তু এটা নয় জানো তো। চুমকির কথায় আমি কোনো প্রতিক্রিয়া দিলাম না, কারণ আমি আন্দাজ করতেই পেরেছিলাম কিছুটা। ও এক মনে বলে চলল, এই গ্রামে একের পর এক যেভাবে মেয়েদের মৃত্যু হচ্ছে না, বাবা ভীষণ ভয় পেয়ে গেছে গো। ভাবছে আমার সাথেও যদি। চুমকি, একটা প্রশ্ন করব, উত্তর দিবি? আমার কথায় সোজা হয়ে বসলো চুমকি। বলল, বলো না শিবুদা, কি বলবে? আমি কয়েক মুহূর্ত জানলার বাইরে চেয়ে বললাম, সত্যিই কি নিশি ডাকে? চুমকি মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু আমরা কেউ কখনো বুঝতে পারিনি গো কিছু। যেদিন দিদি মারা যায় সেদিনও আমরা কিচ্ছু বুঝতে পারিনি। কখন যে ও ঘর থেকে বেরিয়ে গিয়েছিল, কখন যে ওর ওভাবে মৃত্যু হয়, আমরা কিচ্ছু বুঝতে পারিনি গো। আমি যেন সেদিন মরণ ঘুমে ডুবেছিলাম। আর আর একটা বিষয়ও লক্ষ্য করেছি জানো তো। কি? চুমকির দিকে সপ্রতিভ দৃষ্টিতে তাকালাম আমি। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে বলল, আমার বান্ধবী রেনু, ওর গলা কাটা শরীরটা ঠিক 2 মাস আগে ঝিলের ধারে পাওয়া যায়। জানো, ও যে রাতে নিখোঁজ হয় সে রাতেও ওর পরিবারের কেউ কিচ্ছু বুঝতে পারেনি। পরের দিন সকালে ঘুম ভাঙলে রেনুর মা দেখে সদর দরজাটা খোলা, আর রেনু নিজের ঘরে নেই। আর পরে তো ঝিলের ধারে গিয়ে ওর দেহটা। চুমকি কাঁদতে শুরু করলে আমি ওর মাথায় হাত রাখলাম। বললাম, আর একটাও মৃত্যু হবে না, আমি কথা দিচ্ছি। কিন্তু এই ঘটনার পশ্চাতে আসল সত্যটা কি, আমাকে সেটা জানতেই হবে। চোখের জল মুছে চুমকি বলল, জানো, পাগলা বাবাও বলেছিল সে সব ঠিক করে দেবে। আর পাগলা বাবার কথা মতো গত মাসে কিন্তু আর হত্যা হয়নি, কিন্তু গতকাল আবার হলো। এমন চলতে থাকলে তো গ্রামে আর কোনো মেয়েই থাকবে না গো। পাগলা বাবাকে তোরা খুব মানিস না রে। চুমকি মাথা নেড়ে সহমত প্রকাশ করল। আমার মাথায় অনেকক্ষণ ধরেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, জিজ্ঞেস করেই ফেললাম, চুমকি, বলছি মেয়েগুলোর বয়স কেমন হবে? কেউ 12 বা ধরো কেউ 15 এরকম হবে, তবে বেশিরভাগই 16 থেকে 17-র মধ্যে। দিদির বিয়েটাও তো বাবা ঠিক এই কারণেই তাড়াতাড়ি দিতে চেয়েছিল, অথচ। আমি ভাষাহীন হয়ে পড়লাম। এক তো নির্দিষ্টভাবে কিশোরী মেয়েদের হত্যা, তাও আবার একদম ধারাবাহিকভাবে। এটা কিন্তু কোনো সাধারণ বিচ্ছিন্ন ঘটনা নয়। কোনো হত্যাকারী যদি হত্যা করে থাকে তবে সে ঘরে ঢুকে হত্যা করত। মেয়েটি কেন ঘর থেকে বেরিয়ে নিজের বিপদ ডেকে আনবে? আর ভুল 1-2 মেয়ে করতে পারে,
সবাই কি করবে? হ্যাঁ রে চুমকি, তোর দিদির কি কারোর সাথে ভাব ছিল? আমার কথার তীব্র প্রতিবাদ করলো চুমকি। একদম না, দিদি আমাকে সব কথা বলতো। বিয়ে যে অবস্থাতেই হোক না কেন, বাবা সব সময় দিদির মতামত জানতেই চেয়েছিল, আর বাবা দিদির মতামত জেনেও ছিলেন। কাউকে পছন্দ থাকলে আমার বাবা তার সাথেই দিদির বিয়ে দিত। কিন্তু আমার দিদির জীবনে এমন কেউ ছিল না। ফুলকি যে রাতে নিখোঁজ হয়, সেই রাতে ঘর থেকে কিছু চুরি গেছিল? একটু ভেবে চুমকি বলল, হ্যাঁ, কিছু সামান্য টাকা পয়সা, আর বাকি গয়নাগাটি তো দিদির গায়েই পড়া ছিল। কিন্তু ওর দেহ যখন আমরা পাই, তখন কিন্তু ওর গায়ে আর ওই গয়নাগুলো ছিল না। আমি যার পর নাই বিভ্রান্ত হয়ে পড়লাম। এমন অদ্ভুত ঘটনার তো এর আগে কখনো সম্মুখীন হয়নি। কোনো ডাকাত দল থেকে আগত ব্যক্তি এতগুলো মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে রাতের আঁধারে তাদের সোনাদানা নিয়ে ঘর ছাড়তে প্রভাবিত করছে, এটা যেমন মানা কঠিন, তেমনি অলৌকিক কিছু যে এমন কাণ্ড ঘটাবে না সেটাও স্পষ্ট। আর যাই হোক, নিশি তার শিকারকে সোনাদানা বা পয়সা কড়ি সাথে নিয়ে আসার জন্য অন্তত আহ্বান দেবে না। চুমকি ইতিমধ্যেই উঠে দাঁড়িয়েছে। আচ্ছা, আমি আসলাম কেমন? আচ্ছা বলছি, প্রথম যে মেয়েটির মৃতদেহ পাওয়া গেছিল, তার বাড়ি থেকে কিছু চুরি হয়েছে? আমার প্রশ্নে একটু ভেবে নিয়ে চুমকি বলল, হ্যাঁ, ওই সিন্ধুক থেকে সামান্য কিছু টাকা চুরি গিয়েছে। একটু বিভ্রান্ত লাগলো আমার। কটা টাকার জন্য ডাকাত দল হত্যা করবে? ধীরে ধীরে আরো অনেক প্রশ্ন এসে জমাট বাঁধল আমার মস্তিষ্কে। এরপর আমি প্রশ্ন করলাম, এরপরেও তাই। হয়তো ঘরে থাকা টাকা, আর না হলে মেয়েটার গায়ে যে সোনাদানাগুলো থাকতো, সেগুলো ওর দেহ মেলার পর আর পাওয়া যেত না। যেমন রেনুর ক্ষেত্রেও হলো। ও তো একটা সরু সোনার চেন আর কানের দুল পরে থাকতো, সেটাও আর ওর দেহ পাওয়ার পর পাওয়া যায়নি। চুমকি হড়বড়িয়ে কথাগুলো বলে কয়েক মুহূর্ত চুপ থাকলো। এদিকে আমিও নীরব ছিলাম। আমাকে চুপ থাকতে দেখে চুমকি বলে উঠল, তুমি যাই বলো না কেন শিবুদা, আমার বিশ্বাস এই গ্রামে নিশ্চয়ই কোনো এক দৈত্য বাসা বেঁধেছে। তুমি জানো তো, আমার পাগলা বাবা কিন্তু কখনো মিথ্যে কথা বলে না। গত মাসে উনি ছিলেন না তো এই গ্রামে, আমরা যে তখন রীতিমতো অসহায় হয়ে পড়েছিলাম গো। চমকে উঠে জিজ্ঞেস করলাম, এই এক মিনিট, গত মাসে উনি ছিলেন না? কোথায় গেছিলেন? হ্যাঁ, তীর্থযাত্রায় গিয়েছিলেন। চুমকি সরলভাবে উত্তর দিয়ে চলে গেল। তবে আমার মনের দোলাচল বাড়িয়ে দিয়ে গেল। গত মাসে কোনো হত্যা হয়নি, আর পাগলা বাবাও গত মাসে ছিল না। এটা কি কাকতালীয়, নাকি এই গ্রামের বুকে কোনো ষড়যন্ত্র চলছে? সেই দিন রাতে আমার কোনোভাবেই ঘুম আসছিল না। বিছানায় এপাশ ওপাশ করতে করতে প্রায় ক্লান্ত হয়ে পড়েছিলাম, অথচ চিন্তার পাহাড়গুলো তখনও অনর্গল আমার মাথার ভেতরে দাপিয়ে বেড়াচ্ছে। শেষে হাল ছেড়ে উঠে বসলাম। ধীর পায়ে জানলার কাছে এসে দাঁড়িয়ে ঘটনাগুলোর মাঝে সুতো বোনার চেষ্টা করতে লাগলাম। আর ঠিক তখনই বাইরে দৃষ্টি গেল। পূর্ণিমার ধবধবে জ্যোৎস্নায় ভেসে যাওয়া গ্রামের পথ ধরে একটা অস্পষ্ট অবয়বকে জ্বলন্ত কিছু হাতে নিয়ে দ্রুত বেগে হেঁটে যেতে দেখলাম। এই অসময়ে নির্জন রাস্তায় কাউকে দেখে বিস্ময়ে ভ্রু কুঞ্চিত হলো আমার। দ্রুত সদর দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। দূর থেকে দেখে অবয়বটিকে একটা জ্বলন্ত গোলার মতো মনে হলো। আমি বিন্দুমাত্র সময় নষ্ট না করে অনুসরণ করতে লাগলাম সেই অবয়বটিকে। পূর্ণিমার শ্বেত শুভ্র আলো রাতের আঁধার কাটাতে সক্ষম হওয়ায় আমি স্পষ্ট সবকিছু দেখতে পাচ্ছিলাম। বেশ খানিক দূর অনুসরণ করার পর দেখলাম অবয়বটি প্রবেশ করল গ্রাম লাগোয়া সেই জঙ্গলটিতে। আমার হাতের মুঠোটা শক্ত হলো। পুনরায় পিছু নিলাম সেই অবয়বের। দ্রুত এগোচ্ছিল সে।
আমিও হার মানবার পাত্র নই। এই অবয়বের সাথে যে গ্রামের হত্যাকাণ্ডগুলোর স্পষ্ট যোগসূত্র আছে তাতে আমি নিশ্চিত হলাম। কতটা পথ অতিক্রম করেছি খেয়াল নেই। আচম্বিতে সেই অবয়বটিকে একটি গাছের সামনে থমকে দাঁড়াতে দেখলাম। আমি নিজেকে যতটা সম্ভব আড়াল করে দেখি সেই অবয়ব গাছের নিচে ঝুঁকে কিছু করছে। আশপাশ নিস্তব্ধ, তবে দূরে কোথাও থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। কয়েক মুহূর্ত গাছের সামনে ঝুঁকে কিছু একটা করল অবয়বটি, তারপর পুনরায় পিছন ফিরে দ্রুত পায়ে বেরিয়ে এলো বাইরে। আমিও অনুসরণ করলাম তাকে, তবে বেরোনোর পথে তাকে আমি খুঁজে পেলাম না কোথাও। পিছন ফিরে কেবল বিশাল অন্ধকারে ঠাসা গহীন অরণ্যটুকু দেখতে পেলাম, ব্যাস এইটুকু। যদিও আমি নিশ্চিত ছিলাম যে সেই অবয়ব যেই হোক না কেন সে অনুমান করতে পেরেছিল আমার অস্তিত্ব, তাই নিজের অসম্পূর্ণ কাজ ফেলেই সে রীতিমতো পালিয়েছে। একটা দীর্ঘশ্বাস ফেলে আমি বাড়ি ফিরে এলাম। পরের দিন সকালেই আমি পুনরায় জঙ্গলের সেই জায়গায় এসে উপস্থিত হলাম যেখানে সেই অবয়বটি এসেছিল, একটা বিশালাকার বটগাছ। বুঝতে পারলাম না এখানে কি থাকতে পারে। গতকালের ঘটনার কথা মনে পড়তেই তার সামনের মাটিটা খুঁড়তে লাগলাম। কিছু সময় পর সেখান থেকে কিছু গয়না এবং টাকা আমি উদ্ধার করি। ভারী অদ্ভুত লাগে, সেই সাথে বেশ কিছু প্রশ্নের একটা অস্পষ্ট ধারণা অনুমান করতে পারলাম আমি। মাটিতে বসেই আমি অনেক কিছু চিন্তা করছিলাম। এমন সময় একটা অদ্ভুত চন্দন আর গোলাপ মিশ্রের ঘ্রাণ নাকে এলো আমার। আমি উঠে দাঁড়িয়ে সতর্ক দৃষ্টিতে চারপাশটা দেখে সবে এক পা ভেতরের দিকে বাড়িয়েছি। আচম্বিত এক নিদারুণ কান ফাটা আর্তচিৎকার আমার কানে আছড়ে পড়ল। মনে হলো নরকের কোনো গভীর গহ্বর থেকে অজস্র অতৃপ্ত আত্মারা তাদের সর্বশক্তি দিয়ে আর্তচিৎকার করছে। সেই তীক্ষ্ণ বিভৎস চিৎকার চোখের পলকে সহ্যসীমার বাইরে চলে গেল। মনে হচ্ছিল মস্তিষ্কের ভেতরের শিরা উপশিরা সমস্ত ফেটে নিমেষে বেরিয়ে আসবে হয়তো। আমি আর সহ্য করতে না পেরে দ্রুত জঙ্গল থেকে বেরিয়ে এলাম। তখনও ক্রমান্বয়ে মাথা ঝিমঝিম করে চলেছে, এমনকি কানে কোনো শব্দ যাচ্ছিল না। অজান্তেই আমার হাত কানে চলে গেলে আমি চমকে উঠলাম। তরল চ্যাটচ্যাটে কিছু অনুভূত হতেই হাতটা মুখের সামনে নিয়ে এলাম। দেখলাম আমার হাতের আঙুলে লেগে রয়েছে লাল রক্ত। শুধু কান নয়, নাক দিয়েও ঝরছিল রক্ত। সঙ্গে সঙ্গে আমার মস্তিষ্কে দারোগা বাবু এবং বাকি দুজন তদন্তকারী ব্যক্তিদের মৃত্যুর ধরনটা ঝলসে উঠল। নিজেকে সামলাবার চেষ্টা করলাম আমি। তারপর বিন্দুমাত্র সময় নষ্ট না করে সোজা রওনা দিলাম স্থানীয় থানার উদ্দেশ্যে। মোটামুটি বেলা হয়ে গেছিল। থানাতেও তেমন লোকজন দেখতে পেলাম না। একজন বুড়ো কনস্টেবল বসে বসে ঢুলছিল। তাকে জিজ্ঞাসা করলাম, শুনছেন? বলছি বড়বাবু আছেন? বুড়োটা লম্বা হাই তুলে কান চুলকে বলল, এখনো তো পোস্টিং হয়ে এ গায়ে কেউ আসেনি। আপনি? আমি কনস্টেবলটিকে ভালোভাবে দেখে গম্ভীর গলায় জবাব দিলাম, আমি সদর থেকে এসেছি, গোয়েন্দা বিভাগের লোক। গ্রামে যে কিশোরী হত্যা ঘটছে তার তদন্ত করার জন্য। কনস্টেবলের মুখে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। পুনরায় কান চুলকে অলস কণ্ঠে বলল, কি লাভ, সব নিশির কাজ। গাঁয়ের লোক তো ধরেই নিয়েছে, আমরাও ধরে নিয়েছি, এখন আর তদন্ত হয় না। আমি তো হতভম্ব হয়ে গেলাম। কনস্টেবলকে সরাসরি জিজ্ঞেস করলাম, শুনলাম এই নিয়ে 13 জন মারা গেছে? হ্যাঁ, এই 14 মাসে মোট 13 জন। সুখবর হলো গত মাসে কারোর মৃত্যুর খবর পাওয়া যায়নি। লোকটা অদ্ভুতভাবে হাসতে লাগলো। এমন গম্ভীর ঘটনায় কিভাবে যে হাসি আসতে পারে সেটা আমি ভেবে পেলাম না। নিজের গাত্রদাহকে কিঞ্চিত সংযত করে জিজ্ঞেস করলাম, মেয়েগুলোর ময়না তদন্তের কাগজপত্র কিছু আছে? কনস্টেবলটি একটু ভেবে জবাব দিল, জানি না। আগের বড়বাবু কী সব জানতেন, উনি কোথায় কি রেখেছেন কে জানে। বলেছিলেন জঙ্গলে এমন কিছু আছে যা গোটা গ্রামকে ধ্বংস করার ক্ষমতা রাখে, যার সাথে লড়াই করা অসম্ভব। কে জানে, কোনো হিংস্র জন্তুটন্তুর কথা বলেছিল হয়তো। পরপর অনেকজন তো ওই জঙ্গলে গিয়েই মরেছে।
কনস্টেবলের থেকে আমি বেশ কিছু তথ্য নিয়ে বাড়ি ফিরলাম। নিজের ঘরে ঢুকতেই দেখলাম চুমকির হাতে আমার কিছু বই। তবে না, যে উপন্যাসটা আমি পড়ছিলাম সেটা ছিল না ওর হাতে। ওর হাতে আমার তন্ত্র সাধনার কিছু বই ছিল। আমার দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে চেয়ে জিজ্ঞাসা করল সে, তুমি শিবুদা, তুমি কি তান্ত্রিক? আমি মৃদু মাথা নেড়ে বললাম, হ্যাঁ, তা বলাই যেতে পারে। আমার দুহাত ধরে চুমকি বলে উঠল, যেভাবেই হোক শিবুদা, যেভাবেই হোক তুমি এই নিশি দৈত্যের হাত থেকে আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও শিবুদা, যেভাবেই হোক। আমি বলছি তোমাকে, এ কোনো রকম কোনো ডাকাতের কাজ নয় গো, বলা যায় না, হয়তো ওর পরের শিকার আমি। আমি ম্লান কণ্ঠে বললাম, আমি জানি, আমি সবটা আন্দাজ করতে পেরেছি। চুমকি কয়েক মুহূর্ত শূন্য দৃষ্টিতে চেয়ে বলল, বিয়ে করে যে পালানো সম্ভব নয় তা তো দেখলেই আমার দিদির বেলায়। আর এমনিতেও আমি পালাতে পারবো না। সপরিবারে যারা এই গ্রাম ত্যাগ করতে চেয়েছিল তাদের দারোগাবাবু আটকে আশ্বস্ত করেছিলেন যে কারোর কোনো ক্ষতি হবে না। সেদিন রাতেই ওই পরিবারের একমাত্র মেয়েটার প্রাণ চলে গেল শিবুদা। শুধু তাই নয়, শাস্তি স্বরূপ ওই মেয়েটার একমাত্র ভাইও রক্ত উঠে মারা গেল গো। ওর বাবা ঘুম থেকে উঠে দেখলো ছেলে উঠোনে ছেলেটার নিথর দেহটা পড়ে আছে, মুখে চাপ চাপ রক্ত, উঠোনেও রক্ত লেগে। জানো তো, পাগলা বাবা না সেদিনই বলেছিলেন এই অভিশপ্ত নিশি দৈত্য বহু পুরনো, ও একটা নরক থেকে উঠে এসেছে, আর সবাইকে শেষ করে দেওয়ার জন্যই উঠে এসেছে। ও আমাদের কাউকে বাঁচতে দেবে না গো, কাউকে বাঁচতে দেবে না। আমি আর কিছু বললাম না। কনস্টেবলের থেকে যা যা তথ্য পেয়েছি তাতে এইটুকু স্পষ্ট যে এই গ্রামে ঠিক কি চলছে। আমি লক্ষ্য করলাম সন্ধে হতে এখনো অল্প কিছু সময় বাকি। বাড়িতে চুমকির বিয়ে নিয়ে সবাই একটু ব্যস্ত। কয়েকজন পাড়ার মহিলাও উপস্থিত হয়েছেন। আমি খগেন মামাকে একটু ভোলেনাথের দর্শন করে আসছি এই বলে বেরিয়ে পড়লাম। বাড়ির থেকে মন্দির খুব একটা দূরত্বে নয়। দেখলাম পুরোহিত মশাই মন্দিরের প্রধান দরজায় তালা দেওয়ার তোড়জোড় করছেন। আমি সরাসরি জিজ্ঞেস করলাম, ঠাকুরমশাই, দর্শন করা যাবে না আর? বৃদ্ধের স্বল্প কুঁজ আছে, শুধু তাই নয়, দু চোখে রয়েছে গাম্ভীর্যের ভার। ভাঙা ভরাট গলায় আমাকে সংশোধন করলেন, পাগলা বাবা, সবাই পাগলা বাবা বলে আমাকে। ও বেশ বেশ। আমি মৃদু হাসার চেষ্টা করলাম। বৃদ্ধ আপন মনে নিজের কাজ করছিলেন। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, গ্রামে একটা হত্যা হয়েছে জানেন? আমার দিকে না তাকিয়ে বৃদ্ধ বললেন, জানি, পরপর কতগুলো যে হয়ে গেল, ওই নিশি কাউকেই ছাড়বে না। আমার চোয়াল এবার শক্ত হলো। কোনোভাবে সেই নিশি আপনি নন তো? চকিতে আমার দিকে ফিরলেন বৃদ্ধ। এসব আপনি কি বলতে চাইছেন? আমার ঠোঁটের হাসি একটু চওড়া হলো। এক লম্বা শ্বাস টেনে বললাম, আজ আমি থানায় গেছিলাম, বেশ কিছু তথ্য সংগ্রহ করেছি। যেমন প্রত্যেকটা মেয়ের মৃত্যু ঘটে অমাবস্যা তিথিতে। 12টা অমাবস্যা, 12টা মৃত্যু। এই বছরের শুরুতে মৃত্যু হয়নি, তবে 13তম হত্যাটা চতুর্থদশ মাসে হয়ে গেল। ব্যাপারটা কি? শুনলাম গত মাসে কোনো হত্যা হয়নি, আর গত মাসে আপনিও ছিলেন না। বৃদ্ধ উদ্বিগ্ন হয়ে বিড়বিড় করে উঠলেন। কি বলতে চাইছো তুমি? আমি সাবলীলভাবে কঠিন স্বরে জবাব দিলাম, আমি স্পষ্টভাবেই বলতে চাইছি এটা কোনো নিশির কাজ নয়। এই গ্রামের কিশোরীদের ওপর শুরু হয়েছে এক ভয়ানক বলি প্রথা। খুব সম্ভবত ওই জঙ্গলেই তার কার্যকলাপ হয়ে থাকে, আর এই গ্রামের কেউ তার সাথে জড়িত। শুধু তাই নয়,
প্রতিটি মেয়ের পায়ে একটি চিহ্ন ছিল, যা মূলত নরবলিতে ব্যবহৃত হয়। এরপরেও আপনি আমাকে নিশির ডাক বলে ব্যাপারটা চালাবেন? আমার তীক্ষ্ণ দৃষ্টি পড়তে পেরে পাগলা বাবা মন্দিরের সদর দরজা খুলে বললেন। ভেতরে এসো। আমি ভেতরে গিয়ে প্রথমেই মহাদেবকে প্রণাম জানালাম। আমি ছোটবেলা থেকেই মায়ের কাছে শুনেছি কিছু অলৌকিক শক্তি রয়েছে আমার মধ্যে, যা জন্মকালীন মহাদেবের আশীর্বাদ থেকে পেয়েছিলাম। আমি জানি না, তবে অনুভব করতে পারি যে সবসময় মহাদেব আমার পাশে রয়েছেন। পাগলা বাবা আমাকে অপাঙ্গে দেখে বললেন, প্রথম দিন তোমাকে দেখেই বুঝতে পেরেছিলাম যে তুমি একজন তান্ত্রিক। চমকে উঠলাম আমি। আপাত দৃষ্টিতে আমি একজন শিক্ষক, কারোর পক্ষেই সহজে আমার তান্ত্রিক রূপ অনুধাবন করা সম্ভব নয়। কিন্তু এই বৃদ্ধের দৃষ্টি সত্যি ভিন্ন। বৃদ্ধ বললেন, কিন্তু তুমি একটু ভুল পথে যাচ্ছ বাবা। তোমার দৃষ্টিতে হয়তো আমি সেই অপশক্তি যে এতগুলো নিষ্পাপ মেয়ের হত্যা করছি। কিন্তু তা সঠিক নয়, বরং আমি তাদের বাঁচানোর চেষ্টা করে চলেছি প্রতিনিয়ত। আমার মাথায় আগুন জ্বলে উঠল। জঙ্গল থেকে বেরোনোর সময় আমি কিছুটা মাটি নিয়েছিলাম সাথে। নিজের তন্ত্র সাধনার অভিজ্ঞতা দ্বারা তা পরীক্ষা করে জানতে পেরেছি যে ওখানে অশুভ শক্তির অস্তিত্ব রয়েছে এবং তন্ত্র সাধনার সাথে বলি প্রথাও ঘটেছে। এটা কোনো ডাকাত নয়, বরং দাগী সাধকের কাজ। আর সেই সাধক হয়তো আপনি নিজেই। এই কারণেই নিজের শক্তি দিয়ে জঙ্গলের একাংশে পরীক্ষা টেনে রেখেছেন। সেখানে পা দিলেই নরকের আত্মারা জাঁকিয়ে ধরে মৃত্যু পর্যন্ত হতে পারে, কি তাই তো? কয়েক মুহূর্ত চুপ থেকে বললাম, মহাদেবের আশীর্বাদের কারণে বেঁচে গেছি আমি, অথচ ওই দারোগা কিংবা তদন্তকারীরা বাঁচতে পারেননি। ওই রেখা পার করতে গিয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েছে। বৃদ্ধ ম্লান কণ্ঠে সরাসরি শুরু করলেন, কি আছে ওই জঙ্গলে? এই 1 বছরে কোন অশুভ শক্তি পা রেখেছে এই গ্রামে তা জানতে গত মাসে আমি আমার গুরুদেবের পঞ্চমুণ্ডির আশ্রমে গেছিলাম। কোনো তান্ত্রিক উপাচার সম্পন্ন করতে নয়, বরং আমি নিজেই ওই তান্ত্রিককে খুঁজে বের করে এ হত্যালীলা বন্ধ করতে চাইছি। এক সময় আমিও তন্ত্র সাধনা করতাম, পরে তা চালু রাখতে পারিনি। ঘুরে বেড়াতাম নানান ধর্মস্থলে, জানার চেষ্টা করতাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে। এরপর একদিন ঘুরতে ঘুরতে এই গ্রামে এসে উপস্থিত হই। অসুস্থ ছিলাম, কাজেই আর হাঁটা আমার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু এখানকার পুরোহিত মশাই আমাকে দেখাশোনা করে সুস্থ করে তোলেন। এমনিতেও এই গ্রামে হিংস্র জন্তুর ভয়ে কেউ জঙ্গলের গভীরে যেত না। তবে পুরোহিত মশাই আমাকে অন্য ঘটনা বলেছিলেন। কেমন ঘটনা? আমার প্রশ্নে বৃদ্ধ বললেন, হ্যাঁ, সেই আজ থেকে বহু বছর আগে এই গ্রামে একটা ছেলে থাকতো, নাম চন্দন। কিন্তু স্বভাব ছিল নামের একদম বিপরীত। বেপরোয়া, বিশৃঙ্খল, নানাবিধ অসামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকত। মা বাবাকে মারধর করত, গ্রামের স্ত্রীদের সাথে দুর্ব্যবহার করত। একদিন হঠাৎ করেই ওর মা বাবা নিখোঁজ হয়ে যায়। চন্দন কান্নাকাটি করে জানায় ওর ব্যবহারে অতিষ্ঠ হয়ে ওনারা তীর্থযাত্রায় চলে গেছে। এরপর থেকে সে নাকি দিনে ঘর থেকে বেরোতো না, রাতে বাড়ি থাকতো না। কোথায় যেত ঈশ্বর জানেন। ভোর রাতে ফিরে আসতো। একদিন গ্রামের মোড়লের সন্দেহ হতে ওর পেছনে লেঠেল লাগিয়ে দিল। এরপর যা জানা যায় তাতে হাড় হিম হওয়ার মতো উপক্রম। লেঠেলরা জানালো যে জঙ্গলের গভীরে চন্দন প্রতি রাতে তন্ত্র সাধনা করে, তবে
সাধারণ তন্ত্র সাধনা নয়, সব সাধনা শুরু করেছে, তাও আবার নিজের মৃত মা এবং বাবার শরীরকে ব্যবহার করে। আমি বাকরুদ্ধ হয়ে পড়লাম। শুকনো গলায় কোনো ক্রমে বললাম, তার মানে? বৃদ্ধ মাথা নেড়ে বললেন, হ্যাঁ, ওই চন্দন নিজের মা বাবাকে হত্যা করেছিল শুধু তন্ত্র সাধনায় তাদের কাজে লাগানোর জন্য। এরপর কি গোটা গ্রামে জানাজানি হয়ে গেল, ওকে মারধর করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় গ্রাম থেকে। তারপর আর কখনোই ওর ব্যাপারে কেউ খোঁজ রাখেনি। কিন্তু হাওয়ায় কথা উঠেছিল যে সে নাকি গভীর জঙ্গলে কোথাও একটা বাসা বেঁধেছে, কিন্তু মানুষ তাতে বিশেষ গুরুত্ব দেয়নি। দিলে হয়তো ভালো হতো। চন্দনও বহু বছর নিরুদ্দেশ ছিল, কিন্তু এরপর হঠাৎই গ্রাম থেকে দুটো মেয়ে রাতের বেলা নিরুদ্দেশ হয়ে যায় এবং পরের দিন সকালে এই গ্রামেরই ঝিলের ধারে উদ্ধার হয় তাদের গলা কাটা রক্ত মাখা দেহ। আতঙ্কে গ্রামবাসীদের মধ্যে থেকে দুজন রাতে টহল দিতে শুরু করে এবং শেষ হত্যার ঠিক 15 দিন পর ওই পাহারাদারদের নিথর দেহই কেবল নয়, আরও একটা নারী দেহ উদ্ধার হয়। পাহারাদারদের নাক ও কান দিয়ে রক্ত ঝরছিল, আর মেয়েটির গলা ছিল কাটা। আমি সন্দিহান গলায় বললাম, তবে কি চন্দন ফিরে এসেছিল বিপুল শক্তির সাথে? বৃদ্ধ কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন, এই ঘটনাটা আমাকে বর্তমান পুরোহিত যিনি ছিলেন তিনি বলেছেন। ওনার পূর্বপুরুষও এই মন্দিরের সেবা করতেন, বাবা মহাদেবের পুজো করতেন। এ মন্দির তো বহু বছরের। তৎকালীন পুরোহিত মশাই শ্রী নিতাই গোস্বামী ঘটনার কিছুটা আন্দাজ করে একটা পরিকল্পনা কষেন। তিনি বুঝতে পেরেছিলেন হত্যাগুলো একটা নির্দিষ্ট বিন্যাসে ঘটছে। নির্দিষ্ট তিথি হিসাবে বেছে নেওয়া হয়েছিল আমাবস্যা। পায়ে একই রকম অদ্ভুত চিহ্ন আর গলা কাটা দেহ। এটা সম্পূর্ণরূপে একটি বলির আচার অনুষ্ঠানকে অনুসরণ করছিল। তবে এসব কে করছিল তখনও তা গ্রামবাসীদের কাছে অধরা। তৎকালীন নিতাই পুরোহিত নিজের জীবন বিপন্ন রেখে আমাবস্যার রাতে ওই জঙ্গলে যান। সাথে কিছু গ্রামবাসী দেখলেন একটি লাল বেনারসি পরিহিত মেয়েকে বেঁধে রাখা হয়েছে বেদিতে। তাকে ঘিরে লাল পোশাক পরা কিছু অদ্ভুত অবয়ব লাফাচ্ছে। চারিদিকে মশাল আর মোমবাতির তীব্র আলো এবং অদূরে ধিক ধিক করে জ্বলছে হোম কুণ্ড। বেদির এক পাশে ছিল সিঁদুর লেপা হাঁড়ি কাঠ, তার সামনে ওই কুচো ফুল, বাতাসা, দুপাশে মালসা, প্রদীপ, মোমবাতি আর ধূপকাঠি। কিন্তু এরপর যা দেখলো তাতে তাদের রক্ত জল হয়ে গেল। আমি অস্থির হয়ে জিজ্ঞেস করলাম, মেয়েটি কি ওই গ্রামের? পাগলা বাবা মরা দৃষ্টিতে আমার দিকে চেয়ে বললেন, হ্যাঁ, ওর সেদিন সদ্য বিবাহ হয়েছিল। নিতাই পুরোহিত ও কিছু গ্রামবাসী দেখলো একটা ভারী লোহার খড়গ এক কোপে বসে গেল মেয়েটির গলায়। বিচ্ছিন্ন হয়ে গেল মেয়েটির মাথা তার ধর থেকে। সামনে দাঁড়িয়েছিল চন্দন, বহু বছর আগে যাকে গ্রাম থেকে বিতাড়িত করা হয়েছিল। সেই চন্দন সেদিন ফিরে এসেছিল চণ্ডা রূপে। পিছনে একটি ভগ্নপ্রায় পরিত্যক্ত মন্দির, যা বহু বছর ধরে পরিত্যক্ত ছিল, আজও রয়েছে। এক সময় নাকি কালী পুজো হতো।
তবে ঘন অরণ্য ভেদ করে মন্দির পর্যন্ত আসা সম্ভব হতো না গ্রামবাসীদের। তাই কালের নিয়মে তা পরিত্যক্ত হয়ে পড়ে। আর সেই পরিত্যক্ত মন্দিরই চন্দনের কাজে হয়ে ওঠে তার তন্ত্র সাধনার জায়গা। ওই মন্দিরের ভেতর ও এমন কোনো অশুভ সত্তাকে রেখে তার পুজো করত, যা এই প্রকৃতির, এই গ্রামের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। অথচ নিজ স্বার্থে তার পূজা শুরু করেছিল সে। ওই শয়তানের চাই কিশোরীদের বলি, আর চন্দন তা স্বীকার করত এই গ্রামের থেকে। আমি বৃদ্ধের কথার মাঝেই বলে উঠলাম, কিন্তু কিভাবে? কেউ তো আন্দাজ করতে পারতো না। বৃদ্ধ জবাব দিলেন, চন্দন তার তন্ত্রের শক্তি দ্বারা সারা গ্রামে এমন এক সুঘ্রাণ ছড়িয়ে দিত যে তার ঘ্রাণ নেওয়া মাত্রই গ্রামবাসী গভীর নিদ্রায় চলে যেত, এমনকি গ্রামের কিশোরীরাও। এরপর চন্দন সেই কিশোরীর নাম ধরে ডাকত, যাকে সে বলি দিতে চায়, এক সম্মোহনী ডাক। সেই ঘ্রাণের দরুন এমনিতেই সবাই মোহিত ছিল, উপরন্তু চন্দনের সম্মোহনী ডাকে মোহিত সেই কিশোরী জেগে উঠে বেরিয়ে আসতো বাইরে, সোজা পৌঁছে যেত তন্ত্র সাধনা স্থলে। আর কেউ জেগে উঠতো না? আমার প্রশ্নে বৃদ্ধ বললেন, না, কারণ যাকে নির্দিষ্টভাবে সেই সম্মোহনী ডাক দেওয়া হতো একমাত্র সেই জেগে উঠত। কিন্তু নিতাই পুরোহিত সেটা অনুমান করতে পেরে আগে থেকে কয়েকজন গ্রামবাসীদের জন্য অন্য ব্যবস্থা করে রেখেছিলেন। তিনি সেই গ্রামবাসীদের হাতে একটি মন্ত্রপুত ধাগা বেঁধে দেন এবং তাদের প্রতি মুহূর্তে শিব পঞ্চাক্ষরীর মন্ত্র জপার পরামর্শ দেন, যে কারণে সেই ব্যক্তিরা চন্দন বা বলা ভালো চণ্ডার সম্মোহনী শক্তির কবলে পড়েনি। তার সত্ত্বেও বলি শেষ হলে কিছু সময়ের জন্য নিতাই পুরোহিত সহ বাকিরা বিক্ষিপ্ত চিত্ত হয়ে পড়েছিল। হুঁশ ফিরতেই তারা দেখল চণ্ডা যজ্ঞে বসেছে, আর সেই মেয়েটির চারপাশে এতটুকু রক্ত নেই, যেন কোনো দৈত্য চেটে পুটে পরিষ্কার করেছে সেই তাজা রক্ত। অতঃপর সত্যের মুখোমুখি হয়ে রাগে, ঘৃণায় ও ক্ষোভে ঝাঁপিয়ে পড়ল গ্রামবাসীরা। মৃতের চারপাশে থাকা সেই লাল পোশাকধারী ছায়ামূর্তি অচিরেই উধাও হলো পুরোহিত মশাইয়ের শিব পঞ্চাক্ষরী মন্ত্রে। শুধু তাই নয়, চারপাশে তিনি ছড়িয়ে দিচ্ছিলেন মন্ত্রপুত জল। গ্রামবাসীরা তীব্র আক্রোশে অতর্কিতে আক্রমণ করলো চণ্ডাকে। শুধু তাই নয়, তাকে শক্ত করে বেঁধে পুড়িয়ে দেওয়া হলো আগুনে। দাউ দাউ করে জ্বলতে লাগলো ওর দেহটা, আর সেই আগুনে ভস্মীভূত হওয়ার মাঝে সে চিৎকার করে বলেছিল, যদি কোনো মানুষের একটি রক্তবিন্দুও জঙ্গলের সেই পরিত্যক্ত মন্দিরের মাটিতে পড়ে, তাহলে ওর অতৃপ্ত আত্মা নিজের পুনর্জাগরণ ঘটাবে, আরও পুনরায় নিজের সেই গুচ্ছ সাধনাকে জাগ্রত করতে শুরু করবে বলি প্রথা। আর সবার প্রথম বলি দেওয়া হবে এই গাঁয়েরই কোনো কিশোরীর। এই বলে পাগলা বাবা থামলেন। আমি হতবিহবল হয়ে চেয়ে রইলাম বৃদ্ধের দিকে। তিনি কিছু একটা চিন্তা করার মাঝেই বললেন, মোট কথা, চন্দন ওরফে চণ্ডা যে শয়তানের উপাসনা শুরু করেছিল তা কোনো সাধারণ শয়তান ছিল না। তাকে খুশি করার জন্য বলি দিতে হতো, নর বলি। বিশেষ করে কিশোরীদের বলিতে সেই শয়তান হয়তো সবচেয়ে বেশি সন্তুষ্ট হতো। তাই চণ্ডার মূল লক্ষ্য ছিল গ্রামের কিশোরীরাই। আমি জিজ্ঞেস করলাম, এরপর কি হলো? সামনে থেকে উত্তর এলো, ওই ঘটনার পর নিতাই পুরোহিত কড়া নির্দেশ দিলেন জঙ্গলের গভীরে যাতে কেউ না যায়। সত্যি বলতে গ্রামবাসীও সে কথা
অক্ষরে অক্ষরে এত বছর ধরে পালন করে এসেছে, তাদের পরবর্তী প্রজন্মকে জানিয়েছে হিংস্র জন্তু আছে জঙ্গলের গভীরে, তাই যাওয়ার কোনো দরকার নেই। অপরদিকে নিজেদের কুকীর্তি অধরা রাখতে চণ্ডা ওই পরিত্যক্ত মন্দির থেকে বেশ কিছুটা দূর পর্যন্ত একটা মন্ত্রপুত পরিখা কেটে রাখত। তা অতিক্রম করলেই মানুষের কানে আসতো এক বীভৎস আওয়াজ, যার তীব্রতা মস্তিষ্কের স্নায়ুকে পর্যন্ত অবশ করে দিতে পারে, এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আর সেটা তখনও হতো এবং এত বছর পরেও হচ্ছে। আজও জঙ্গলের গভীরে যে প্রবেশ করতে চায় সেই মারা যায়। আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম, চণ্ডা তার মানে বিতাড়িত হওয়ার পর দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে এসেছিল, আর ওর অতৃপ্ত আত্মার জাগরণে সেই শক্তি আরো বেড়েছে? হয়তো। ম্লান কণ্ঠে পাগলা বাবা বললেন। আমি পুনরায় জিজ্ঞাসা করলাম, আচ্ছা ওই মন্দিরে কোন দেবীর বিগ্রহ রয়েছে? মা কালীর? পাগলা বাবার মুখে নেমে এলো এক অবর্ণনীয় আতঙ্কের ছাপ। মৃদুকেশে বললেন, না, কি ছিল তা জানি না, তবে যাই ছিল না কেন তা ভয়ানক আর ধ্বংসাত্মক। আমি মাথা নেড়ে বললাম, তাহলে জঙ্গলে কারোর রক্ত পড়েছে নিশ্চিত, তাই ওই অতৃপ্ত আত্মার পুনরায় জাগরণ ঘটেছে এবং আগের এক নিয়মে সেই অশুভ সত্তা এখনো নিজের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিন্তু কিভাবে ওর আত্মার মুক্তি ঘটল? আমার মনে হচ্ছে ওই জঙ্গলে কোনো মানুষের রক্তবিন্দু পড়েছে, কিন্তু কার? পাগলা বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, শুধু রক্তবিন্দু পড়ায় চণ্ডার অতৃপ্ত আত্মা জেগেই ওঠেনি। যার শরীরের রক্ত চণ্ডা শোষণ করেছে তাকে বশীভূত করেই এই খেলাটা খেলছে। তবে আমি একটা বিষয়ে নিশ্চিত হয়েছি যে চণ্ডার আত্মা যার মধ্যে রয়েছে সে এই গ্রামেই রয়েছে, এখানকার মানুষদের মধ্যে মিশে রয়েছে। এইবার আমি অসম্ভব কৌতূহল বোধ করলাম। জিজ্ঞেস করলাম, কে হতে পারে? পাগলা বাবা কাঁধ ঝাঁকিয়ে বললেন, না না, জানি না। জানার চেষ্টায় ওই জঙ্গলে বারংবার গেছি, সোনাদানা চুরির বিষয়টা গ্রামবাসীদের বিভ্রান্ত করার জন্য। আসলে যে কাজটা করছে তার প্রধান লক্ষ্য গ্রামের নিষ্পাপ কিশোরীরা। আমার কয়েক মুহূর্ত সময় লাগলো পুরো ব্যাপারটা মস্তিষ্কে বসাতে। তারপর বৃদ্ধকে আশ্বস্ত করলাম, আপনি চিন্তা করবেন না, এই গ্রামকে বাঁচানোর দায়িত্ব আমার। আপনি কেবল এই মন্দিরকে বাঁচিয়ে রাখুন, আর আমি যা বলবো সেইটুকু সাহায্য করে দিন, তাহলেই হবে। দেখবেন বাবা ভোলেনাথ সব ঠিক করে দেবেন। অতঃপর আমি বাড়ি ফিরে এলাম। খগেন মামা আমাকে দেখে শশব্যস্ত হয়ে বললেন, এই যে বোনের বিয়ে, আর তুই কোথায় চলে গেছিলি? তারপর কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন, গ্রামে একের পর এক যা বিভীষিকাময় কাণ্ড চলছে, তাতে ছোটখাটোর মধ্যেই চুমকির বিয়েটা সেরে ফেলতে চাইছি আমি। আশা করি তুই বুঝতে পারছিস। আমি মামার কাঁধে হাত রেখে বললাম, তুমি চিন্তা করো না, চুমকির কিচ্ছু হবে না। আমি থাকতে এই গ্রামের কারোর কিচ্ছু হতে দেব না। কথাটা বলে তো ফিরে এলাম। দুদিনের মধ্যেই চুমকির বিয়ে। আমাকে তার আগেই যা করার করতে হবে। অমাবস্যার তিথি আসতে এখনো অনেক দেরি, তার আগেই যা করার করতে হবে। সেই দিন রাতে পুনরায় সেই মন্ত্রোচ্চারণের শব্দ আমার কানে এলো। এইবার আমি আর এক মুহূর্ত দেরি না করে সোজা ঘর থেকে বেরিয়ে এলাম। তারপর পা বাড়ালাম জঙ্গলের পথে। আমি জানি এরপরে আমার জন্য কি অপেক্ষা করছে, কিন্তু তা সত্ত্বেও আমাকে যেতে হবে। জানতে হবে আসলেই ওই জঙ্গলের গভীরে থাকা পরিত্যক্ত মন্দিরে কি আছে, কোন শয়তানের প্রতিমূর্তি বিদ্যমান। জঙ্গলের অভ্যন্তরে প্রবেশ করলাম। শেয়ালের ডাক শোনা যাচ্ছে, ঝিঁঝি পোকারও। মাঝে মাঝে কোনো রাত জাগা পাখি ডানা ঝাপটিয়ে উড়ে যাচ্ছে মাথার উপর দিয়ে। আমার বাম হাতে হ্যারিকেন
আর ডান হাতে রুদ্রাক্ষের মালা, আর ঠোঁট অনর্গল জুপে যাচ্ছে একটাই মন্ত্র, ওম নমঃ শিবায়। যখন ওই বিশাল বটগাছ যেখানে গয়না পোঁতা ছিল সেই স্থানটা পেরোলাম, সঙ্গে সঙ্গে আমার মনে হলো আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে সারি সারি বিকৃত, ভয়ানক এবং উগ্ররূপী কিছু অবয়ব। আমার ষষ্ঠ ইন্দ্রিয় অনুভব করছিল সেই অবয়বগুলো একটা তীক্ষ্ণ ক্ষোভে ভরা দৃষ্টি নিয়ে তাকিয়েছিল আমার দিকে। আমি থামলাম না, এক মনে রুদ্রাক্ষের মালা হাতে জপ করতে করতে এগিয়ে গেলাম আরো গভীরে। হ্যারিকেনের মৃদু আলোয় কেবল আলোর অস্তিত্ব যতটুকু ততটুকুই বিদ্যমান, বাকি চারপাশ আঁধারে ঢাকা। আজ চাঁদ ওঠেনি, কালো চাদরে যেন আকাশকে কেউ ইচ্ছাকৃত ঢেকে দিয়েছে। এমনকি আর শেয়ালের ডাকও শোনা যাচ্ছে না। অনেকটা এগোনোর পর অবশেষে চোখে পড়ল সেই পরিত্যক্ত মন্দিরটি। একটা খুশির প্রশ্বাস ছেড়ে আমি ধীর পায়ে উঠলাম মন্দিরের চাতালে। একটা খুশির নিঃশ্বাস ছেড়ে আমি ধীর পায়ে উঠলাম মন্দিরের চাতালে। তারপরে এগিয়ে গেলাম গর্ভগৃহের দিকে। মন্দিরের চারপাশে ঘুরে কোথাও কিছুই দেখলাম না। হ্যারিকেনটাকে সামনে ঝুলিয়ে অতি সন্তর্পণে এগিয়ে গেলাম মন্দিরের আরেকটু ভেতরে। গর্ভগৃহ ফাঁকা। আমি এক রাস আশা বুকে বেঁধে পুনরায় শিব মন্ত্রের জপ করতে লাগলাম। যেভাবে হোক গ্রামের কিশোরীদেরকে বাঁচাতে আজ মহাদেবকেও আমাকে সাহায্য করতেই হবে, আমাকে পথ দেখাতে হবে। এমন সময় আমার চোখে গর্ভগৃহের ঠিক নিচের একটা অংশ চোখে পড়ল। সেখান থেকে আলো আসছিল। দ্রুত সেই আলোর কাছে আসতেই দেখলাম মাটির তলদেশে যাওয়ার একটা সুড়ঙ্গ পথ রয়েছে, অর্থাৎ এই মন্দিরের তলায় কিছু আছে। দ্রুত সেই ডালা খুলতেই দেখলাম একটা সিঁড়ি পথ নিচে চলে যাচ্ছে, আর নিচ থেকে ভেসে আসছে হলদে আভা। হ্যারিকেন হাতে নিয়ে নিচে নামতেই নিচের পরিবেশ দেখে চক্ষু স্থির হয়ে গেল আমার। চারপাশে মাটিতে ছড়িয়ে রয়েছে লোহার সূঁচ, কাঁটাযুক্ত ডাল আর বিভিন্ন ধাতব সরঞ্জাম। আর ঘরের ঠিক মধ্যেখানে রয়েছে একটা হাঁড়ি কাঠ। তার সামনে সিঁদুর আর হলুদের লেপন অবিন্যস্তভাবে রয়েছে, এবং সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কুঁচো ফুল, বাতাসা, দুপাশে মালসা, প্রদীপ, মোমবাতি, ধূপকাঠি। তবে যে দৃশ্যটা দেখে আমি স্তব্ধ হলাম তা ছিল হাঁড়ি কাঠের ঠিক পিছনে থাকা একটা বিশাল আকার মূর্তি দেখে। বুঝলাম এই সেই অশুভ প্রেত মূর্তি, যার কাছে বলি দেওয়া হয়েছে গ্রামের নিষ্পাপ কিশোরীদের। মূর্তিটা অদ্ভুত, চেহারাটা অস্বাভাবিক লম্বা এবং অত্যন্ত শীর্ণ। তবে সবচেয়ে চমকপ্রদ হল এর মুখাকৃতি, একটু সূচালো, বিন্দুর মতো তীক্ষ্ণ, যা সামনের দিকে ক্রমশ সরু হয়ে এসেছে, যেন কোনো ধারালো পাখির ঠোঁট বা কাঁটা। চোয়াল দুটো শক্ত হয়ে মিলে আছে। মূর্তির চোখ দুটো কোটরে বসা, কিন্তু সেখান থেকে একটা অদ্ভুত মৃদু আলো বিচ্ছুরিত হচ্ছে। আমি আমার এত বছরের তন্ত্র অভিজ্ঞতায় নিশ্চিত ছিলাম এ হলো একটা ভয়ানক পিশাচ মূর্তি, যার চারপাশে ছাই এবং লবণ মিশিয়ে বৃত্ত অঙ্কন করা হয়েছে কেবল এই পিশাচের গতিপথ রুদ্ধ করার জন্য, যাতে সাধক নিয়ন্ত্রণে রাখতে পারে তাকে। গভীরভাবে লক্ষ্য করলাম পিশাচের সমগ্র দেহ একদম কঙ্কাল সার। পাঁজরের প্রতিটা হাড় স্পষ্টভাবে দৃশ্যমান, যা এর চরম ক্ষুধার প্রতীক। গাত্রবর্ণ ধূসর, নীলচে এবং ছাই মাখা, যেন কোনো অভিশপ্ত শ্মশানভূমির পরিবেশের সাথে একাত্ম হয়ে আছে। এই ভয়ঙ্কর পিশাচ মূর্তির উগ্র তেজ এবং তীক্ষ্ণ দৃষ্টি স্থির ছিল সামনের হাঁড়ি কাঠের দিকেই। তাকে দেখে অস্ফুটে আমার মুখ থেকে বেরিয়ে এলো একটাই শব্দ, সূচিমুখ পিশাচ। রাগে আমার হাতের মুঠো শক্ত হতেই আচম্বিত মাথার পিছনে ভারী কিছুর আঘাত অনুভব করলাম। সঙ্গে সঙ্গে চোখের সামনেটা অন্ধকার হয়ে আসে, আর সেই সাথে একটা তীব্র বিকট হাসি শুনতে পেলাম। নিজেকে সামলাতে না পেরে মাথার পিছনে হাত রেখে মাটিতে লুটিয়ে পড়লাম আমি। অতঃপর ঝাপসা দৃষ্টিতে দেখলাম আমার সামনে এসে দাঁড়ালো এক মুন্ডন মাথার দীর্ঘকায় পুরুষ। কপালে গাঢ় লাল তিলক, পরনে লাল ধুতি, অনাবৃত সুঠাম দেহে সিঁদুর এবং ছাইভস্য লেপা, গলায় বিভিন্ন ধরনের একাধিক মালা, মুন্ডমালা এবং কবচও রয়েছে, হাতেও তাই। ধীরে ধীরে আমার দৃষ্টিতে স্পষ্ট হল সেই ব্যক্তির মুখ। হতভম্ব হয়ে পড়লাম আমি তাকে দেখে। লোকটা আর কেউ নয়, স্টেশন মাস্টার শ্রমিক বাবু। তার মানে আমার ভাবনার মাঝেই শ্রমিক বলে উঠল,
ঠিক ধরেছিস তুই। আমি চন্দন, আমি চন্দন। শ্রমিক, ওর আত্মাকে তো কবেই বন্দি করেছি আমি। সেই রাতটা আমি কখনো ভুলবো না। শ্রমিক স্টেশন ধারের বাড়ি ছেড়ে এই গ্রামে থাকার জন্য আসছিল। সন্ধ্যার সময় ভ্যান তাকে এই জঙ্গলের সামনে ছেড়ে দিয়ে ফিরে যায়। চুপচাপ গ্রামের পথে এগোচ্ছিল সে। এমন সময় এক হিংস্র সারমেয় আক্রমণ করে তাকে। প্রাণ বাঁচাতে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে সে জঙ্গলের ভেতরে প্রবেশ করে ওই বট গাছটার তলায় আশ্রয় নেয়, যেখানে কিশোরীদের গয়নাগুলো পোতা হয়েছিল পরে। বলা বাহুল্য, আক্রমণকালীন তার হাতের একদলা মাংস খুবলে নিয়েছিল সেই সারমেয়, এবং সেখান থেকেই রক্তের ফোঁটা এই জঙ্গলের মাটিতে মেশে আর জাগরণ ঘটায় আমার অতৃপ্ত আত্মার। বহু বছরের অতৃপ্তির মুক্তি ঘটা মাত্রই আমি কাল বিলম্ব না করে এই স্টেশন মাস্টারকে সবার প্রথম বশীভূত করি, এবং তারপর অতি সহজেই তার দেহের ওপর নিজের প্রভাব বিস্তার করে শুরু করি আমার অসম্পূর্ণ তন্ত্রক্রিয়া। শুধু তাই নয়, এই গ্রামের ওপর বহু বছরের ক্ষোভ জমেছিল আমার। তার প্রতিশোধ স্পৃহাও ঠিকরে বেরোয় এই বলির মাধ্যমে। আমি কিছু বলার চেষ্টা করলাম, কিন্তু পারছিলাম না। কিন্তু তোকে দেখে প্রথম থেকেই সন্দেহ হয়, তাই তোর ওপর আমার প্রথম থেকেই চোখ ছিল। বুঝলাম, সেদিন পাগলা বাবা গয়নার অনুসন্ধানে নয়, বরং চন্দনের আত্মা জাগ্রত হওয়ার পিছনের সত্যিটা খুঁজতে গেছিলেন। রক্তের ফোঁটা প্রথম কোথায় পড়েছিল, যার কারণে চন্দনের অতৃপ্ত আত্মা জাগ্রত হয়, সেটাই খুঁজতে গেছিলেন। অথচ আমি মানুষটাকে প্রথমেই খারাপ ভেবে ফেলেছিলাম। আমি ওই গ্রামবাসীদের ভাবনার মোড় বারংবার ঘোরাতে চেয়েছি, যাতে ওরা এই জঙ্গলের পথ না মারায়। ডাকাত দলের গল্প ফেঁদেছি, এমনকি মেয়েদের বশীভূত করার সময় ঘরের সোনাদানাও সাথে নেওয়া করিয়েছি। তা ওই পাগলা বাবার কথা ছাড়া গ্রামবাসী কারোর কথা শোনেনি। আর তদন্তকারী তাদের গাঁয়ের পুরোহিতের ছেলে নিয়ে এসেছিল, তাও পাগলা বাবার কথায়। কিন্তু একের পর এক মৃত্যু ঘটলে তিনি তাদের ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। তোকে সব মিথ্যে বলেছিলাম বিভ্রান্ত করার জন্য। চন্দন আরো একবার আমাকে আঘাত করতে গেলে আচম্বিত পিছন থেকে ওকে কেউ আক্রমণ করল। আমি দেখলাম পাগলা বাবা, বৃদ্ধের হাতে একটা থান ইট। আমাকে উদ্বিগ্ন হয়ে বললেন, শিবনাথ, পালাও। আমার কথা চিন্তা করো না, তুমি পালাও। এই গ্রামকে বাঁচাতে হবে তোমায়। যাও, পালাও এখান থেকে। ততক্ষণ আমি এদিকটা সামলাচ্ছি। আমি কোনো ক্রমে উঠে দাঁড়ালাম। রক্তের দাগ গড়িয়ে আমার পিঠে রেখা টানছে। আমি কোনো ক্রমে জঙ্গল থেকে বেরিয়ে এলাম। তবে ফেরার পথে একটা মর্মান্তিক চিৎকার আমার কানে এলো, আর সেটা আর কারণ নয়, বৃদ্ধ পাগলা বাবার ছিল। আজ আমাকে বাঁচানোর জন্য মানুষটা নিজের জীবন সংকটে ফেললেন। চোখে জল এসে গেল আমার। কোনো ক্রমে বাড়ি পর্যন্ত যখন পৌঁছালাম, তখন ভোর হয়ে গেছিল। খগেন মামা বরাবরই সকাল সকালে ওঠেন। খোলা সদর দরজা দিয়ে আমাকে রক্তাক্ত অবস্থায় আসতে দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়লেন। শশব্যস্ত হয়ে রবিদাকে ডাকলেন। আমার অবস্থা দেখে রবিদা দ্রুত বদ্যিমশাই ডাকতে ছুটলেন। খগেন মামাকে সবটা ভেঙে বললাম আমি, এমনকি চুমকির প্রাণ ও বিপদের মুখে সেটাও জানালাম। মামা মামা আমাকে একটা মহাযজ্ঞের আয়োজন করতে হবে, আর এই বাড়ির জন্যও কিছু ভেবে রেখেছি আমি। তবে সবার প্রথম চুমকির নিরাপত্তা দরকার। ওর 18 হয়নি এখনো। ওর উপর চণ্ডা মানে চন্দনের নজর থাকতেই পারে। আমি চক্রটা ভেঙে তবেই নিঃশ্বাস নেব। খগেন মামা আতঙ্কিত হয়ে বললেন, কিন্তু কিন্তু পাগলা বাবাকে তো আমাদের বাঁচানো দরকার। আমাদের একবার ওই জঙ্গলের পরিত্যক্ত মন্দিরে যাওয়া উচিত। সঙ্গে সঙ্গে আমি সাবধান করলাম, না,
না ওই পরিত্যক্ত মন্দিরের চারপাশে একরকম তান্ত্রিক রক্ষা কবচ রয়েছে, যার সংস্পর্শে আসলে মানুষ বিকট এবং তীক্ষ্ণ চিৎকার শুনতে পায়। এর ফলে তাদের স্নায়ু ফাটতে পারে, কান এবং নাক দিয়ে রক্ত বেরোয়, আর ওখানে মৃত্যু ঘটে। আপনাদের নয়, যা করার আমাকেই করতে হবে। আগামী অমাবস্যা আসার আগেই আমাকে এই হত্যালীলা থামাতেই হবে। কি করবি তুই? খগেন মামাও ভেঙে পড়লেন। তিনি তখনও জানতেন না যে তার ভাগনা তন্ত্র সাধনা অনুশীলন করে। আমি কঠিন দৃষ্টি মামার ওপরে রেখে বললাম, একটা মহাযজ্ঞের আয়োজন করতে হবে। যে পিশাচ সাধনায় মেতেছে চন্দন, তা কোনো সাধারণ পিশাচ নয়, মহাশক্তিশালী এক অশুভ সত্তা। ডামরতন্ত্র সাধনায় আমি যা শিখেছি, যা জ্ঞান অর্জন করেছি, সবটা নিংড়ে দেব। দেখি তারপর কি হয়। বৈদ্যমশাই আমার প্রাথমিক চিকিৎসা করে চলে যান। এরপর আমি একটা বিশেষ পুজোয় বসি। বাড়ির পিছন দিকে পুজোটা হচ্ছিল। চুমকির বিবাহে কোনো রকম বাধা যাতে না আসে, তার জন্য পুজোর মাধ্যমে একটা বিশেষ পরীক্ষা গৃহের চারপাশে টানলাম এবং চুমকির হাতেও পরিয়ে দিলাম আমার একাগ্র সাধনা দ্বারা প্রাপ্ত মহামৃত্যুঞ্জয় কবচ। পাগলা বাবাও এসবের চেষ্টা করেছিলেন চন্দনকে থামানোর, কিন্তু সে থামেনি। কিন্তু এবার থামতেই হবে। সেদিন রাতেই আমি যজ্ঞে বসলাম। রবিদার সামুদা না থাকলে হয়তো এই মহাযজ্ঞের আয়োজন আমার একার পক্ষে করা সম্ভব ছিল না। এমনিতেও আমার ব্যাপারে চুমকি সবটাই বাড়িতে জানিয়ে দিয়েছিল। অবশেষে যজ্ঞ শুরু করলাম। চন্দন আমার যজ্ঞে বাধা দেওয়ার জন্য একাধিক প্রেত পাঠাতে পারে অনুমান ছিল আমার। তাই প্রথমে গৃহবন্ধন আর গৃহশুদ্ধিকরণ সেরে ফেলেছিলাম আমি। এরপর যজ্ঞ শুরু করেছি। চন্দনকে আর রেয়াত নয়, অনেক অসহায় প্রাণ নিয়েছে সে। যজ্ঞের লেলিহান শিখার আলো ইতিমধ্যেই ছড়িয়ে পড়ছে চারপাশে। সেই সাথে কানে আসছিল অদূরের কোথাও থেকে রাত জাগা পেঁচার ডাক। মন্ত্রোচ্চারণের সাথে সাথে পবিত্র আগুনে ভস্য ছুঁড়ে আমি ভৈরব মন্ত্র জপ করতে লাগলাম। চন্দন এখন কেবল তান্ত্রিক নয়, পিশাচে পরিণত হয়েছে। আর এই পিশাচ যখন চরম শক্তি অর্জনের জন্য ভয়ানক কোনো উগ্র পিশাচ সাধনায় উত্তীর্ণ হয়, তখন তা হয়ে ওঠে আরো ভয়ঙ্কর। রাত যত বাড়তে লাগলো, আমার মন্ত্রপাঠের আওয়াজ ততই গাঢ় হতে শুরু করলো। আমার মূল উদ্দেশ্য ছিল চন্দনের সমস্ত শক্তিকে বিনষ্ট করে ওকে দুর্বল করা। আর তার জন্যে ওর ওই তান্ত্রিক অকুস্থলে সেই শয়তানের সম্মুখে এক সিদ্ধ আত্মার বলি চাই। তাহলেই হয়তো এই বিভীষিকাকে স্তব্ধ করা সম্ভব। আমার পাগলা বাবার কথাগুলো মনে পড়ে গেল। শিবনাথ, তোমার চিন্তা করার কিছু নেই। আমি যদি জীবনে সাধনাকালীন কিছু পুণ্য করে থাকি, তবে আমার আত্মবলিদান কখনোই বিফলে যাবে না। হয়তো পাগলা বাবা নিজের আত্মবলিদান দিয়েছিলেন ওই শয়তানের সামনে। ওনার পবিত্র অথচ দৈবিক শক্তিপূর্ণ রক্তের ছিটে শয়তানের গায়ে পড়তেই মন্দিরের চারপাশে বৃত্তাকারে ঘেরা অশুভ পরীক্ষা বিনষ্ট হয়ে গেছিল। আজ গ্রামবাসীরা অবাধে যেতে পারবে ওই পরিত্যক্ত মন্দিরে। কোনো বাধা, কোনো মর্মান্তিক চিৎকার তাদের মৃত্যুর কারণ হবে না। এই মুহূর্তে পাগলা বাবার দেহ উদ্ধার করে ওই মন্দির পবিত্র আগুনে জ্বালিয়ে দেওয়াটাই সবচেয়ে যথাযথ কাজ। বাকি গ্রামের মঙ্গল সাধনার জন্য যে যজ্ঞ করছি আর যে অশুভ সত্তাকে কাটাতে তন্ত্রের মোড় ঘুরিয়েছি, তাতে হয়তো চন্দনের শক্তি পূর্ণরূপে ধ্বংস হবে। আমি মন্ত্রোচ্চারণ থামালাম না। দেখলাম ঝোড়ো হাওয়া উঠেছে। চুমকি তার পরিবারের সাথে ভীত সন্ত্রস্ত হয়ে বসে একটা নতুন সকালের অপেক্ষা করছে। অবশেষে গগন বিদারী এক আর্তচিৎকারের সাথে কান ফাটা বজ্রপাত ঘটল এবং সবকিছু শান্ত হয়ে গেল আগের মতো, যেন কিছু হয়নি। আমি দেখলাম হঠাৎই আমার যজ্ঞের আগুন ধিক ধিক করে জ্বলতে জ্বলতে একসময় নিজেই নিভে গেল। বুকে একটা অজানা আশঙ্কা দানা বাঁধলেও নিজেকে সংযত রেখে দ্রুত পা বাড়ালাম জঙ্গলের দিকে। দূর থেকেই দেখতে পেলাম সেই পরিত্যক্ত মন্দিরটা জ্বলছে। গ্রামবাসীদের জয়ের চিৎকার কানে আসছিল। দেখলাম দুজন খাটিয়া করে পাগলা বাবাকে উদ্ধার করে নিয়ে আসছে। আমি তাদের পথ আটকালে তারা খাটিয়াটা নিচে রাখল। আমার দিকে চেয়ে একজন বলল, আমরা যখন যাই তখন পাগলা বাবার নিথর রক্তাক্ত শরীর ওই পিশাচ মূর্তির সামনে পড়েছিল, কিন্তু চন্দন মানে স্টেশন মাস্টার কোথাও ছিল না। তবে আমরা আপনার কথা মতো মন্দির সহ ওই তন্ত্রের পুরো জায়গাটাই আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি।
আমি অধৈর্য হয়ে বললাম, ওকে খোঁজো, চন্দনের আত্মার পরাস্ত হওয়াটা অত্যন্ত জরুরি, কারণ ওই পিশাচকে মন্ত্রপুত বৃত্তে আটকে সম্পূর্ণভাবে তার নিয়ন্ত্রণ ও করত। ও ধ্বংস না হলে পিশাচ শক্তি সম্পূর্ণরূপে ধ্বংস হবে না। আমার নিজের সাধনা আর যজ্ঞের প্রতি বিশ্বাস ছিল। চন্দনের শক্তি খর্ব করে ওকে দুর্বল করেছিলাম আমি, কিন্তু ও কোথায়, বেঁচে আছে না মরেছে? এমন সময় এক গ্রামবাসী ছুটে এসে বলল, চন্দনের মৃতদেহ জঙ্গলের মাঝে থাকা সেই বট গাছের তলায় পাওয়া গেছে। আমরা দ্রুত পায়ে সেই স্থানে পৌঁছে দেখলাম সত্যিই চন্দনের নিথর দেহ পড়ে আছে মাটিতে। শুধু তাই নয়, ওর কান আর নাক দিয়ে বেরিয়ে এসেছে তাজা রক্তের রেখা। একটা দীর্ঘশ্বাস ফেলে আমি বললাম, এই সূচিমুখ পিশাচ ভয়ঙ্কর, তবে নীরব এবং ধৈর্যশীল। এমনকি শিকার করার সময় তার স্বভাব থাকে শান্ত, কিন্তু তারপর প্রকাশ পায় তার হিংস্রতা, নৃশংসতা। সাধকের অসম্পূর্ণ উপাচার তাকে খেপিয়ে তোলে, আর একবার এই পিশাচ অসন্তুষ্ট হলে সাধকের প্রাণ নিতেও পিছপা হয় না। আর এই ক্ষেত্রেও তাই হয়েছে। ইতিমধ্যেই ভোরের আলো ফুটেছে। দুঃখের বিষয় ছিল একটাই, মাঝখান থেকে সৌমিকবাবু মারা গেলেন। এখানে তার ব্যক্তিগত কোনো তো দোষ ছিল না। গ্রামের মানুষদের আমি পরামর্শ দিলাম, জঙ্গলের মাঝে যে কালী মন্দিরটি ছিল, এককালে যা শয়তানের উপাসনালয় হয়ে উঠেছিল, তার হৃত গৌরব ফিরিয়ে আনার জন্য কালী মন্দির পুনরায় আগের মতো সাজিয়ে সেখানে পুজো শুরু হলো। যতদিন দেবীর আরাধনা চলবে, ততদিন না কেউ জঙ্গলের ক্ষতি করতে পারবে আর না গ্রামের। চুমকির বিয়েটাও ভালোভাবেই হয়। স্বামী স্ত্রী দুজনেই বিয়ের পর আশীর্বাদ নিতে এসেছিল আমার কাছে। শেষটা ভালো হলেও আফসোস ছিল শুধুমাত্র পাগলা বাবা আর শ্রমিকবাবুর জন্য। বর্তমানে ফিরে এলেন শিবনাথবাবু। সায়ন, অর্ক ও ঋত্বিক তিনজনই স্তব্ধ। কয়েক মুহূর্ত চুপ থেকে অর্ক বলে, তার মানে ওই স্টেশন মাস্টারের রক্ত জঙ্গলের মাটিতে পড়তেই চন্দনের অতৃপ্ত আত্মা জাগ্রত হয় এবং একের পর এক হত্যালীলা চালায় অপার শক্তি প্রাপ্তির আশায়। একদম। মানুষের লোভ মরার পরেও তাকে দিয়ে পাপ করাতে ছাড়ে না। ঋত্বিকের মুখ থমথমে। সায়ন বলে, তন্ত্রের এত শক্তি? শিবনাথ মুচকি হেসে জবাব দিলেন, হ্যাঁ, বিজ্ঞান যেখানে থমকে দাঁড়ায়, তন্ত্রের গূঢ় রহস্য সেইখান থেকেই শুরু হয়। এই বলে প্রফেসর উঠে দাঁড়ালে ওরা তিনজনও উঠে দাঁড়ায়। শিবনাথবাবু একটা বই খুলে আলগোছে তার দিকে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে বললেন, আজ এইটুকুই, আবার অন্য কোনো দিন। এখন তোর আয়, আমার কিছু জরুরি কাজ আছে। এই বলে তিনি ভিতরে চলে যান। সায়ন, অর্ক আর ঋত্বিক তিনজনে তখনও ঘোরের মাঝে দাঁড়িয়ে। প্রফেসরের একটু আগে বলা ভয়ানক ঘটনাটা তখন ওদের মাথায় ঘুরপাক খাচ্ছিল অনবরত। শুনছিলেন পিয়াসার কলমে তন্ত্র সাধক শিবনাথের গল্প, তন্ত্র সাধক শিবনাথ ও নরভক্ষ পিশাচের আহ্বান। তন্ত্র সাধক শিবনাথের চরিত্রে অমিত, বিভিন্ন চরিত্রে সায়ম, সৌম্যজিৎ, নিলয়, জ্যোতির্ময়, প্রণীত, অয়ন্তিকা এবং সৌরভ। সমগ্র গল্পের কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরাজ স্টুডিও। সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগছে, আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।